আজকে টপিক হচ্ছে মৌলের পর্যাবৃত্ত ধর্ম এর প্রথম ক্লাস। আজকে আমরা কিছু এমসিকিউ সলভ করব বেসিক থেকে। তো গত দিনের মতো আমরা আজকেও দেখাই যে আমরা হচ্ছে ক্লাসের আগে কী কী হোমওয়ার্ক তোমাদের জন্য করি, মানে তোমাদের জন্য আমরা কতটা শ্রম দেই। তোমরা তো লাইভটা শেয়ার দেও না, আমি দেখি ক্লাস যদি করো 100 জন, লাইভ শেয়ার দো 10 জনও মনে হয় দেও না। তো সেটা ব্যাপার না, তোমাদের শুধু দেখাই যে তোমরা হচ্ছে তোমাদের জন্য আমরা কতটা শ্রম দিই। লাইভ শেয়ার দেওয়া না তো তোমাদের ব্যাপার, সমস্যা নেই। এখানে দেখতেছো যে আমরা হচ্ছে প্রত্যেকটা জিনিস এই যে পর্যায় সারণী, তারপর কিছু লেখা নিয়ে আসছি। এই লেখাগুলো লেখা কিন্তু কোনো প্রয়োজন ছিল না, বা স্লাইডে আনার প্রয়োজন ছিল না। আনার কারণ হচ্ছে যাতে টাইমটা সেভ হয়। এই জিনিসগুলো যদি আমি হাতে লিখি তাহলে দেখা যাবে যে আমাদের প্রায় এই ক্লাসটায় 2 ঘন্টার উপরে চলে যাবে। কিন্তু যদি আমরা এভাবে সাজায় নিয়ে আসি, এবং এটা কিন্তু এমসিকিউর সিরিয়াল আমরা সাজায় নিয়ে আসি, মানে 1 নাম্বারের পরে যদি 5 নাম্বার এমসিকিউ থাকে, 5 নাম্বার এমসিকিউ অনুযায়ী আমরা কিন্তু সাজিয়ে নিয়ে আসি। এবং দেখতে পাচ্ছ এখানে কিছু গুরুত্বপূর্ণ কন্টেন্ট আছে, আমি একটু দেখাই। এই যে এই এমসিকিউ নিয়ে ম্যাক্সিমাম স্টুডেন্টের কনফিউশন হয়। একটা এমসিকিউ আছে আমাদের কবির স্যারের বইয়ে, এটা ম্যাক্সিমাম স্টুডেন্ট পারে না। তো এটার জন্য আমরা আবার চার্টও নিয়ে আসছি গুগল থেকে বোঝানোর জন্য। মুখস্থ করতে হবে না, বোঝানোর জন্য। এটা হচ্ছে আমাদের সাবাসের নিজস্ব কন্টেন্ট, আমার নিজের হাতে লেখা, নিজে বানানো। তো এই কন্টেন্টগুলো থেকে তোমরা কীভাবে সর্বোচ্চ উপকার পাইতে পারো সে হচ্ছে আমরা আজকে ক্লাসে কথাবার্তা বলবো ইনশাল্লাহ, ঠিক আছে। আমি পর্যায় সারণীর উপর একটা আলাদা ক্লাস নিব। এখানে হচ্ছে পর্যায় সারণী থেকে কী কী প্রশ্ন বিগত বছরে মেডিকেলে, কী কী প্রশ্ন ভার্সিটিতে আসছিল, এবং সামনেও কী কী প্রশ্ন হইতে পারে, মানে পর্যায় সারণী থেকে কী কী টাইপের প্রশ্ন তোমরা আনসার করতে পারবা সেই নিয়ে আমরা কথাবার্তা বলবো, সমস্যা নেই। আপাতত হচ্ছে আমাদের শুরুতে যেসব এমসিকিউ জানতে হবে সেই নিয়ে কথাবার্তা বলি একটু। তো দেখতে পাচ্ছ এখানে এই যে লাল কালার যেগুলো, এগুলো হচ্ছে আমাদের এস ব্লক। এখানে একটা মৌল মিসিং আছে, ওই যে কোণার মধ্যে দেখতেছো, এটাও কিন্তু আমাদের এস ব্লকের অংশ। এস ব্লক মানে কি, যে সকল মৌলের শেষ ইলেকট্রন এস অরবিটালে প্রবেশ করে তার নাম হচ্ছে এস ব্লকের মৌল। এরকম মোট মৌল হচ্ছে 14টা। কীভাবে মনে রাখবো সেটা আমরা দেখাবো, সমস্যা নেই। এই যে মাঝখানে দেখতেছো নীল কালার, এটা হচ্ছে ডি ব্লক, ঠিক আছে। সব ধাতু এখানে, ধাতুগুলো এখানে পাবা। আর এই যে 6x6 রুবিস কিউব বা বর্গ সবাই চেনো। বর্গক্ষেত্র কি, দৈর্ঘ্য এবং প্রস্থ সমান থাকে। তো এই 6x6 যে বর্গক্ষেত্র, তাহলে 6 6 36টা এখানে আছে হচ্ছে পি ব্লক, ঠিক আছে। আর এই যে নিচে দেখতেছো, নিচে দুইটা সিরিজ, ল্যান্থানাইট সিরিজ এবং অ্যাক্টিনিট সিরিজ। যদি আমি এদেরকে এফ ব্লক বলি তাহলে ভুল হবে, আসলে এখানে পুরোটা এফ ব্লক না। 3টা মৌল আছে এখানে যেগুলো ডি ব্লকের অংশ, যেমন ল্যান্থানাইট সিরিজের ল্যান্থিনাম, অ্যাক্টিনিট সিরিজের অ্যাক্টিনাম এবং থোরিয়াম 90, এই 3টা আবার এই ডি ব্লকের অংশ। এই 3টা আবার কি, এই ডি ব্লকের অংশ। তাহলে এখান থেকে 30টা আছে, 15 15 30, 30 থেকে 3টা বাদ গেলে 27টা থাকে এফ ব্লকের জন্য। এখন অনেকে হচ্ছে কনফিউশনে পড়ে যায়, ভাইয়া এই সংখ্যাগুলো মনে রাখবো কীভাবে, তাই না? তো আমি হচ্ছে তোমার মনে রাখার টেকনিক দিচ্ছি যে ব্লক, কোন ব্লকে কয়টা মৌল কেমনে মনে রাখবা। প্রথম কথা হচ্ছে এস ব্লক। প্রথম কথা কি, এস ব্লক। তো এস ব্লকের ক্ষেত্রে আমরা দেখলাম গ্রুপ নাম্বার 1 এবং গ্রুপ নাম্বার 2। গ্রুপ নাম্বার 1-এ 7টা, যেহেতু এখানে আমাদের পর্যায়, তাহলে 7টা মৌল। গ্রুপ নাম্বার 2-এ আর কয়টা মৌল, 6টা মৌল। ওই দিক দিয়ে আবার গ্রুপ নাম্বার যে 18, তার হিলিয়াম হচ্ছে একটা মৌল। তাহলে মোট 7 আর 6 13, আর 1 হচ্ছে 14। তাহলে এই হচ্ছে আমাদের 14টা এস ব্লকের জন্য। এটা মোটামুটি সবাই জানে। এস এর ঠিক উল্টা লেখবা হচ্ছে ডি ব্লক। এটা খাতার মধ্যে নোট করো বা বইয়ে নোট করো। এস এর বৈশিষ্ট্য যেমন, এসকে যেমন উল্টা লিখছি, এস এর বৈশিষ্ট্যও তেমন উল্টা। মানে এস যদি হয় নরম ধাতু, ডি হচ্ছে ভারী ধাতু। ডি ব্লক, এস ব্লক 14টা মৌল যেমন, ডি ব্লক হচ্ছে 41টা মৌল। এটা হচ্ছে এটার উল্টা। আর পি ব্লক আমি তো বললাম অলরেডি যে পি ব্লক হচ্ছে 6x6 বর্গক্ষেত্র। 6x6 বর্গক্ষেত্র মানে এখানে হচ্ছে 36টা মৌল। আর এফ ব্লকের ক্ষেত্রে তো কথাবার্তা বলছি, এফ ব্লকে কি মোট ল্যান্থানাইটে 15টা, অ্যাক্টিনাইটে 15টা, সেখান থেকে মোট 3টা বাদ যায়, তাহলে এখানে থাকে হচ্ছে 27টা, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের হিসাব। তোমরা কি বলতে পারবা যে এস ব্লকে ধাতু কয়টা? আমরা তো বললাম যে এস ব্লকে মৌল হচ্ছে 14টা, বাট এস ব্লকে ধাতু কয়টা, এটা তোমাদের প্রতি আমার প্রশ্ন, যে ধাতু কয়টা। বা হচ্ছে এস ব্লকে আমরা বলতে পারি যে ক্ষার ধাতু কয়টা, এখানে ক্ষার, মৃৎ ক্ষার ধাতু থাকে। কেউ পারলে আনসার করো। তো আমরা হচ্ছে বইয়ের এর পরের কথায় যাচ্ছি। আমরা প্রথমে ব্লক নিয়ে একটু পড়াশোনা করলাম। এই অধ্যায়ে প্রথমে এই প্রশ্নগুলো আসে। এরপরে একটা প্রশ্ন এরকম আসে যে প্রথম পি ব্লক মৌল কোনটা। এটা একদম একটা কমন প্রশ্ন, যে প্রথম
পি ব্লক মৌল কোনটা? দেখতেছো এই যে বোরন 5 যেটা, এটা হচ্ছে প্রথম পি ব্লক মৌল। আর আরেকটা প্রশ্ন আসে প্রথম ডি ব্লক মৌল কোনটা? আনসার হচ্ছে স্ক্যানাডিয়াম। এই ডি ব্লকের মৌল ক্ষেত্রে আবার অবস্থান্তরের মৌলের কথা চলে আসে, আমরা ক্লাসে কথাবার্তা বলবো সেটা নিয়ে। আপাতত জাস্ট এটা মনে রাখো যে প্রথম ডি ব্লক মৌল, ঠিক আছে, প্রথম ডি ব্লক মৌল। আমাদের আরেকটা লাইভ ক্লাস আছে, তোমাদের তো জানো যে সেকেন্ড টাইমারদেরকে 5 কাটার বদলে এখন 3 কাটতেছে। আমি তো অনেক কথাবার্তা বলছি এটা নিয়ে, গ্রুপে পোস্ট মোস্ট ভিডিও টিডিও দিয়েছি অনেক। তো যেহেতু 5-এর বদলে 3 কাটতেছে, তোমাদের পরবর্তী প্রিপারেশনটা কেমন হবে, মানে কিভাবে আগায় একটা চান্স নিশ্চিত করতে পারো। প্লাস ফার্স্ট টাইমাররা টেনশনে পড়ে যাবে যে সেকেন্ড টাইমারদের মার্ক যেহেতু কম কাটতেছে, আমরা কি প্রিপারেশন থেকে ছিটকে গেলাম কিনা, মানে প্রতিযোগিতা থেকে ছিটকে গেলাম কিনা, কম্পিটিশন থেকে। তো এই নিয়ে আমরা একটা লাইভে কথাবার্তা বলবো, ঠিক এই লাইভটার পরেই শুরু হবে। এর জন্য আমরা এখানে খুব বেশি প্রশ্ন আজকে পড়াতে পারবো না, ঠিক আছে। যদি ইচ্ছা ছিল যে 100-এর উপরে পড়ানো, কিন্তু এত বেশি আসলে পড়ানো সম্ভব হবে না, ঠিক এটার পরেই হচ্ছে লাইভটা শুরু হবে। তো এই জন্য তোমার সবাই থাকবা, যারা সেকেন্ড টাইমার আছে তারা তো অবশ্যই থাকবা, ফার্স্ট টাইমারে থাকবা, কারণ আমি কিছু গুরুত্বপূর্ণ কথাবার্তা বলবো, একদম ছক করে সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশনের কথাবার্তা বলবো, যে বায়োলজি কীভাবে আগাবা, কেমিস্ট্রি কীভাবে আগাবা, ঠিক আছে। এই ভিডিওটা ইউটিউবেও যাবে, সবাই থাইকো আর কি। আচ্ছা, তো প্রথম ডি ব্লক মৌল হচ্ছে এটা, আর প্রথম পি ব্লক মৌল হচ্ছে এটা, প্রথম পি ব্লক মৌল হচ্ছে এটা, ঠিক আছে। ওকে, এছাড়া এখান থেকে আর তেমন কিছু এখন জানার দরকার নেই, আমরা আস্তে আস্তে জানবো। এই গ্রুপ নাম্বার 17 থেকে অনেকগুলো প্রশ্ন আসে, আমরা আস্তে আস্তে জানবো। তো আমরা প্রশ্নে চলে যাই, চলো। ইলেকট্রন আসক্তির মান ক্লোরিনের ক্ষেত্রে দেওয়া -361 কিলোজুল পার মোল, ব্রোমিনের ক্ষেত্রে দেওয়া -340, আর আয়োডিনের ক্ষেত্রে দেওয়া -308। বলছে কোন মৌলটির ঋণাত্মক আয়ন গঠনের প্রবণতা সর্বাধিক। তো একটু বিষয়টা বুঝো, ইলেকট্রন আসক্তি মানে সে ইলেকট্রন গ্রহণ করতে চায়, ইলেকট্রন গ্রহণ করতে চায়। তাহলে ইলেকট্রন গ্রহণ করার ক্ষেত্রে কার আসক্তি সবচেয়ে বেশি? এই যে ক্লোরিনের 361 কিলোজুল পার মোল, তাই না? তার ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে মানটা সবচেয়ে বেশি, তার মানে সে সবচেয়ে বেশি ইলেকট্রন গ্রহণ করতে চায়। তাহলে ক্লোরিন কি চাইবে? আমি একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড আয়ন হব। এই জন্য দেখবা যে ইলেকট্রন আসক্তির ক্রমটা এরকম হয়, ক্লোরিন, এরপরে ফ্লোরিন, এরপরে ব্রোমিন, এরপরে আয়োডাইন। কিন্তু আবার যদি আমি বলি যে তড়িৎ ঋণাত্মকতা, এটা হচ্ছে ইলেকট্রন আসক্তি। আমি যদি বলি তড়িৎ ঋণাত্মকতার সিরিয়ালটা কি হবে, তখন কিন্তু আবার কি ফ্লোরিনটা আগে হবে 4 মান, পরে হচ্ছে ক্লোরিন, তারপর হচ্ছে ব্রোমিন, তারপর হচ্ছে আয়োডিন। এই দুইটা সিরিয়াল একটু খেয়াল রাখতে হবে, এখানে ভুল হয়, এছাড়া সমস্যা নাই, ঠিক আছে। তো এখানে মান দেওয়া 361, যদি মান নাও দেওয়া থাকতো তাও তুমি মুখস্থ আনসার করতে পারতা যে ঋণাত্মক আয়ন গঠনের প্রবণতা কার বেশি। ক্লোরিনের অবশ্যই, কারণ তার ইলেকট্রন আসক্তি বেশি। তো এইটা আমি একটু স্লাইডে সাজায় নিয়ে আসছি, এখানে দেখতে পারো, এখানে স্লাইডে একটু লিখে নিয়ে আসছি যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এখান থেকে 2টা প্রশ্ন করে। একটা হচ্ছে অধিক তড়িৎ ঋণাত্মককে, আরেকটা প্রশ্ন করে ঋণাত্মক আয়ন গঠনের প্রবণতা কার বেশি। তো যখন প্রশ্ন করবে যে অধিক তড়িৎ ঋণাত্মককে, তড়িৎ ঋণাত্মকের প্রশ্ন আসলে তখন আবার আনসার কি হবে? ফ্লোরিন, যার মান হচ্ছে 4। আবার যদি জিজ্ঞেস করে যে ঋণাত্মক আয়ন গঠনের প্রবণতা কার বেশি, এটা কিন্তু এক জিনিস না, 1 নাম্বার আর 2 নাম্বার প্রশ্ন কিন্তু এক জিনিস না। ঋণাত্মক আয়ন গঠনের প্রবণতা মানে হচ্ছে ইলেকট্রন আসক্তি, তখন আবার কি হবে? ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এই জিনিসটা আশা করি আমি বুঝাইতে পারছি, ঠিক আছে। ওকে, এরপর হচ্ছে এখানে আমরা কিছু ব্যতিক্রম নিয়ে আসছি, যে এটা একটা ব্যতিক্রম অবশ্যই, কারণ ফ্লোরিন উপরে ছিল, ফ্লোরিনের বেশি হওয়া উচিত ছিল, ব্যতিক্রম। গ্রুপ নাম্বার 16-তে হচ্ছে ব্যতিক্রমটা দেখা যায়, গ্রুপ নাম্বার 16-তেও তোমার সেম ব্যতিক্রম দেখা যায়। এইখানে কিন্তু আবার একটা ঝামেলা আছে, গ্রুপ নাম্বার 16-তে একটা ঝামেলা আছে। দেখো আমরা গ্রুপ নাম্বার 17-এর ক্ষেত্রে কি জানি, গ্রুপ নাম্বার 17-এর ক্ষেত্রে কি জানি যে প্রথম যে মৌল সেটা হচ্ছে ফ্লোরিন, এরপর হচ্ছে ক্লোরিন, এরপর হচ্ছে ব্রোমিন, এরপর হচ্ছে আয়োডিন। তো আমরা ক্লোরিনটাকে জাস্ট আগে জাম্প করাই দিছি, মানে প্রথমে ক্লোরিন, ফ্লোরিন কিন্তু তার জায়গাতেই আছে, ফ্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন। বাট যখন তুমি গ্রুপ নাম্বার 16-র কথাটা দেখবা, এখানে কিন্তু এই সিরিয়ালটা মেনটেন করে না। এই যে এই গ্রুপ নাম্বার 16-র সিরিয়াল কি, ও এস এস ইতে পরে, এই হচ্ছে গ্রুপ নাম্বার 16-র সিরিয়াল, ও এস এস ইতে পরে। তো আমাদের যদি আমি সালফারটাকে জাম্পও করি, অক্সিজেন তার জায়গায় থাকা উচিত ছিল, অক্সিজেন এখানে আসা উচিত ছিল, বাট অক্সিজেন কিন্তু এখানে আসবে না, অক্সিজেন চলে যায় সবার শেষে। এই জিনিসটাই ম্যাক্সিমাম স্টুডেন্ট খেয়াল করে না, শুধু সালফারেরটা পরে বসে থাকে।
ও সবার লাস্টে চলে গেল, এস এস ইতে পরে যদি পরীক্ষায় আসে এটাই তোমার ভুল হওয়ার জায়গা, এছাড়া আর ভুল হবে না ইনশাল্লাহ, ঠিক আছে? এছাড়া আর এখান থেকে কোনো ভুল হওয়ার সুযোগ নেই। ওকে, তাহলে আমরা নেক্সট হচ্ছে 6 নম্বর প্রশ্নে যাব। 6 নম্বর প্রশ্নে দেখতেছো, এটা খুবই ট্রিকি কোশ্চেন, তবে মজার প্রশ্ন। একটি মৌল এ এর বহিস্তরের ইলেকট্রনের কাঠামো নিম্নরূপ হলে, যে এর ইলেকট্রন বিন্যাস দেওয়া, A2O যৌগটিতে কি ধরনের বন্ধন উপস্থিত? এখানে এ যেটা এরও ইলেকট্রন কাঠামো দেওয়া, মানে ইলেকট্রন বিন্যাস দেওয়া, এবং ও যেটা এরও ইলেকট্রন বিন্যাস দেওয়া। তো এখানে আসলে ও বলতে আমাদের অক্সিজেনকেই বোঝা যাচ্ছে, 1s2 2s2 2p4। ও বলতে অক্সিজেনকেই বোঝা যাচ্ছে, কিন্তু এই যে এ দিয়ে কি দিছে, 4s1 পর্যন্ত দিছে, মানে হচ্ছে পটাশিয়াম পর্যন্ত গেছে। আচ্ছা, এখন বলছে যে এই যে A2O এই যৌগটাতে কী ধরনের বন্ধন উপস্থিত। তো আমরা এই জন্য এই যে একটা স্ট্রাকচার এখানে সাজাইছি, এখানে একটা স্ট্রাকচার সাজাইছি। কি স্ট্রাকচার? A2O দেখতে আসলে কেমন হবে? এরকম হবে, ও থাকবে মাঝখানে, এ থাকবে দুই পাশে, এরকমটাই তো হওয়া উচিত। এ থাকবে মাঝখানে, ও থাকবে মাঝখানে, এ থাকবে দুই পাশে। তো ইলেকট্রন বিন্যাসে আমরা দেখতে পাইলাম যে এর শেষ কক্ষপথে একটা ইলেকট্রন আছে, ঠিক কিনা? আবার এই যে ও যেটা, এটার মধ্যে কি আবার শেষ কক্ষপথে আবার যে 4টা 2p4 আছে, তাই না? তো এই যে এটা যদি 4s1 হয়, তার মানে পটাশিয়াম, তাহলে পটাশিয়াম একটা ইলেকট্রন খুব ইজিলি ত্যাগ করতে পারে। পটাশিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে কি করতে পারে? পটাশিয়াম প্লাস আয়ন গঠন করতে পারে। আচ্ছা, আর এই যে অক্সিজেন কি করতে পারে, বা হচ্ছে 2p4 কি করতে পারে? দুইটা ইলেকট্রন গ্রহণ করতে পারে। এ একটা ইলেকট্রন ত্যাগ করে একে দেবে, আবার এ একটা ইলেকট্রন ত্যাগ করে কি করবে? একে দেবে। তো সে কী করলো? দুইটা ইলেকট্রন গ্রহণ করলো। দুই ইলেকট্রন গ্রহণ করলে সে কিন্তু 2p6 হয়ে যাবে, মানে নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো হয়ে যাবে। তখন সে হয়ে যাবে O2-, ওইটা হয়ে গেল কে প্লাস, দুইটা কে যেহেতু, মানে দুইটা এ, আর এখানে হচ্ছে O2-। তো আলটিমেটলি কি এটা একটা কি বিক্রিয়া, মানে এটা কি ধরনের বন্ধন? এসে ইলেকট্রন ত্যাগ করতেছে, সে গ্রহণ করতেছে, এটা তো আয়নিক, তাই না? আয়নিকে কি হয়? ইলেকট্রন ত্যাগ ও গ্রহণ হয়। যে দুইটা ইলেকট্রনের কথাবার্তা বলছে, একটা এ একটা, দুইটা। কথা বুঝতে পারছো কিনা? এই দুইটা যাবে কোথায়? এই দুইটা যাবে হচ্ছে এর কাছে, সে 2p6 হয়ে যাবে। 2p4 ছিল, 2p6 হয়ে যাবে। সেও নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জন করলো, সেও নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জন করলো। এর নাম হচ্ছে কি? আয়নিক বন্ধন। এবং সমযোজী যেটা কোভ্যালেন্ট, এটা ইংলিশটাও জানতে হবে। সমযোজী হচ্ছে ইলেকট্রন শেয়ার। হাইড্রোজেনের ক্ষেত্রে খেয়াল করবা, এটা কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা আসছিল, তাই আমি একটু দেখাচ্ছি যে হাইড্রোজেন এবং হাইড্রোজেন এরও একটা ইলেকট্রন, এর একটা ইলেকট্রন, ইলেকট্রন শেয়ারের মাধ্যমে তারা H2 গঠন করলো। এই যে শেয়ার, এটা হচ্ছে সমযোজী বন্ধন। ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন হয় তার নাম হচ্ছে সমযোজী বন্ধন। এর ইংলিশ হচ্ছে কোভ্যালেন্ট। অপশনে বাংলা ছিল না, অপশনে ইংলিশ ছিল। কোভ্যালেন্ট ইংলিশ সহ জানতে হবে। আর আয়নিকের ইংলিশ আয়নিক, এটা নিয়ে সমস্যা নেই। তো এই জিনিসটা বুঝাইতে পারছি ইনশাল্লাহ, এটার বেসিকটা ক্লিয়ার, ঠিক আছে? ওকে, তো আমরা হচ্ছে 7 নম্বর প্রশ্নে যাচ্ছি। পোলারন ক্ষমতা দেখানো হলো, নিচের কোনটি সঠিক? পোলারন জিনিসটা কি, এটা আগে বুঝতে হবে। তো পোলারন জিনিসটা বোঝানোর জন্য আমি একটা ছকের মতো এখানে নিয়ে আসছি। আমার হাতের লেখা, এই জন্য অবস্থা খারাপ, তোমাদের কাছে দুঃখিত খারাপ হাতের লেখার জন্য। পোলারায়ন যেই কথা, পোলারন একই কথা, ঠিক আছে? পোলারায়ন যেই কথা, পোলারন একই কথা। আচ্ছা, তো পোলারায়ন আর পোলারিটি কি সেম জিনিস? উত্তর হচ্ছে না, সেম জিনিস না। আমি একটা ছোট্ট উদাহরণ দিই, তাহলে তোমরা বুঝতে পারবা বিষয়টা। আমি যদি বলি যে HF, যে কেউ চিনতে পারবে এই যৌগটা হচ্ছে একটা সমযোজী যৌগ। হাইড্রোজেন একটা ইলেকট্রন শেয়ার করছে, ফ্লোরিন একটা ইলেকট্রন শেয়ার করছে, ঠিক আছে? HF। তো এই যে HF এর মধ্যে তোমার হচ্ছে ফ্লোরিনের তৈরিণাত্মকতা 4.0 আর হাইড্রোজেনের তৈরিণাত্মকতা 2.1। তো যেহেতু ফ্লোরিনের তৈরিণাত্মকতা বেশি, সে কী করবে? ইলেকট্রনগুলোকে নিজের দিকে টান দেবে। ডেল্টা নেগেটিভ, সে ডেল্টা পজিটিভ। এবং দেখো এখানে নেগেটিভ পোল তৈরি হলো, এখানে পজিটিভ পোল তৈরি হলো। এই যে দুইটা পোল তৈরি হয়েছে, এর নাম হচ্ছে পোলারিটি। দুইটা মেরু তৈরি হলো, তার নাম হচ্ছে পোলারিটি। আচ্ছা, এই যৌগটা কি ছিল? যৌগটা একটা সমযোজী যৌগ ছিল। সবাই একটু বুঝো বিষয়টা, হ্যাঁ? এই যৌগটা একটা সমযোজী যৌগ ছিল। সমযোজী যৌগতে প্লাস মাইনাস তৈরি হয়েছে। আচ্ছা, প্লাস মাইনাস তৈরি হওয়া কার বৈশিষ্ট্য? প্লাস মাইনাস তৈরি হওয়া আয়নিক যৌগের বৈশিষ্ট্য। প্লাস মাইনাস তৈরি হওয়া আয়নিক যৌগের বৈশিষ্ট্য। তাহলে সমযোজী যৌগে আয়নিক বৈশিষ্ট্য দেখা গেলে তার নাম পোলারিটি। সিরিয়াল করতে পারতেছো কিনা? সমযোজী যৌগে আয়নিক বৈশিষ্ট্য দেখা গেলে তার নাম হচ্ছে পোলারিটি। এখানে আয়নিক যৌগ না লিখে আয়নিক বৈশিষ্ট্য লিখি, আয়নিক
বৈশিষ্ট্য, ঠিক আছে। সমযোজী যৌগে আয়নিক বৈশিষ্ট্য দেখা গেলে তার নাম হচ্ছে পোলারিটি। এই জিনিসটা আমি এখানে লিখে নিয়ে আসছি। সমযোজী যৌগে আয়নিক বৈশিষ্ট্য তার নাম হচ্ছে পোলারিটি। তাহলে ভাইয়া এই যে পোলার আয়ন জিনিসটা কি? তো পোলার আয়ন হচ্ছে আয়নিক যৌগে সমযোজী বৈশিষ্ট্য। পোলার আয়ন হচ্ছে আয়নিক যৌগে সমযোজী বৈশিষ্ট্য। বিষয়টা কিভাবে এক্সপ্লেন করব? দেখো, আমরা যে কোন হচ্ছে আয়নিক যৌগ নিয়ে চিন্তা করতে পারি। মনে করো সোডিয়াম ক্লোরাইড, একদম ইজি উদাহরণ যেটা আমরা সবাই চিনি। হ্যাঁ, সোডিয়াম ক্লোরাইড আয়নিক যৌগ, সোডিয়াম প্লাস আর হচ্ছে ক্লোরিন কি মাইনাস। ঠিক আছে, এখানে যে সোডিয়াম একটা ক্যাটায়ন আছে, ক্লোরিনের একটা কি আছে অ্যানায়ন আছে। তো অ্যানায়নটা আমি একটু বড় করে দিলাম, যেহেতু সোডিয়ামের ক্ষেত্রে লাস্ট কক্ষপথ হচ্ছে এস আর ক্লোরিনের ক্ষেত্রে হচ্ছে পি, তাই একটু হচ্ছে এইভাবে লিখলাম। ঠিক আছে, পি অরবিটাল ডাম্বেল আকৃতি দিলাম। এখন মনে করো এই যে এই ক্যাটায়ন আর অ্যানায়নের মধ্যে একটু মানে আকর্ষণ বিকর্ষণ হইতেছে। তো আকর্ষণ বিকর্ষণ হলে কি হবে? ইলেকট্রন মেঘটা একটু এরকম বিকৃত হয়ে যাবে। আমি বেশি ডিটেলসে বলতেছি না, ক্যাটায়ন আকর্ষণ করবে না অ্যানায়ন আকর্ষণ করবে আমি কিচ্ছু বলতেছি না, শুধু বিষয়টা বুঝো যে কেউ একজন আকর্ষণ করলো, মনে করো আকর্ষণ করার কারণে টানাটানির কারণে তাদের ইলেকট্রন মেঘটা বিকৃত হয়ে গেল। মানে এই জায়গায় আকর্ষণ বিকর্ষণের কারণে ইলেকট্রনটা কাছে চলে আসছে, তার মানে শেয়ারের মতো কাহিনী হয়েছে। শেয়ার করা মানে কি? কেউ ইলেকট্রন ত্যাগ করবে না, দুইজনে হচ্ছে শেয়ার করবে। তার মানে দেখো যৌগটা ছিল হচ্ছে এটা সোডিয়ামের ছিল, এটা মনে করো ক্লোরিনের ছিল, ক্যাটায়ন ছিল, এটা মনে করো অ্যানায়ন ছিল। তাহলে এই যে যৌগটা ছিল হচ্ছে আয়নিক যৌগ, বাট বৈশিষ্ট্য হয়ে গেল সমযোজী যৌগের মতো, একটু টানাটানি শুরু হয়ে গেল। ছিল হচ্ছে আয়নিক যৌগ, তাহলে এটার নাম কি? এর নাম হচ্ছে পোলার আয়ন বা পোলারন। এটাই ব্যাখ্যা করি আমরা ফাজানের নীতি দ্বারা। পোলার আয়ন বা পোলারন এটাই আমরা ব্যাখ্যা করি কি দ্বারা? ফাজানের নীতি দ্বারা। ঠিক আছে, তো এই যে ফাজানের নীতি দ্বারা আমরা আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য ব্যাখ্যা করি। ঠিক আছে, আরও অনেক যৌগের উদাহরণ দেওয়া যায়, সহজটা দিয়ে দিলাম। এখন এই যে আমরা পোলারিটি একটা উদাহরণ নিয়ে আসছি পানি, তোমরা এখন দেখলে বুঝতে পারবা যে অক্সিজেন তড়িৎ-ঋণাত্মকতা 3.5, হাইড্রোজেনের 2.1, ইলেকট্রন অক্সিজেন টান দেয়, প্লাস মাইনাস তৈরি হয়, যার কারণে এটা আমরা কি বলতেছি? পোলারিটি বলতেছি। এখন কথা হচ্ছে ভাইয়া এই পোলারিটি কখন দেখা যাবে? এটা নিয়ে কিন্তু প্রশ্ন আসছে, এটা নিয়েও কিন্তু প্রশ্ন আছে। আমরা দেখাবো অনুশীলনীর প্রশ্নই আমরা সলভ করাচ্ছি, এক্সট্রা কোনো কথা বলতেছি না। অনুশীলনীর প্রশ্নগুলো সলভ করার জন্য যা যা বেসিক লাগে তাই এখানে নিয়ে আসছি আমরা। যদি কোনো যৌগের তড়িৎ-ঋণাত্মকতার পার্থক্য, তড়িৎ-ঋণাত্মকতার পার্থক্য, দুইটা মৌল অবশ্যই থাকবে একটা যৌগের মধ্যে, 0.5 থেকে যদি 1.9 হয় তখন সে পোলার সমযোজী হবে। যদি এমন হয় যে 1.9-এর বেশি, 1.9 পর্যন্ত হচ্ছে পোলার সমযোজী, আর যে 1.9-এর বেশি হয়, এটা বেশি সাইন, বেশি হয় তখন সে হবে আয়নিক যৌগ। আর যদি কম হয় তখন সে হবে সমযোজী যৌগ। যেমন আমরা হাইড্রোজেনের কথা অবশ্যই দেখলাম একটু আগে। হাইড্রোজেন যখন H2 আকারে থাকে তখন তার তড়িৎ-ঋণাত্মকতার পার্থক্য 0, তার নাম হচ্ছে বিশুদ্ধ সমযোজী। তার নাম কি? বিশুদ্ধ সমযোজী। বুঝছো কিনা? মানে যখন 0.5-এর কম বা 0 পার্থক্য 0, হাইড্রোজেন দুইটার মধ্যে পার্থক্য 0 হবে না মাইনাস করলে, তো বিশুদ্ধ সমযোজী। এখন এইটার উদাহরণ কি? HF হচ্ছে সর্বাধিক পোলার যৌগ। হাইড্রোজেনের 2.1, ফ্লোরিনের 4.0। বুঝছো কিন্তু বিষয়টা? 4.0 মাইনাস 2.1, 4.0 মাইনাস 2.1, তার মানে পার্থক্য কত? পার্থক্য হচ্ছে 1.9। এই যে 1.9 হচ্ছে তার রেঞ্জ, তাহলে এটা হচ্ছে সর্বাধিক পোলার যৌগ। এই প্রশ্নটাও কিন্তু আসে, এই HF থেকে প্রশ্নটা আসে। বুঝতে পারছো? এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া আমার তড়িৎ-ঋণাত্মকতার মান কি কি মুখস্থ রাখতে হবে? যেহেতু আপনি বলতেছেন যে 0.5 থেকে 1.9 হইলে সেটা আমাদের কি? আমাদের হচ্ছে সমযোজী যৌগ, পোলার সমযোজী যৌগ, তাহলে অবশ্যই মানগুলো মুখস্থ রাখতে হবে কিনা। তো মান মুখস্থ করার জন্য আমি টেকনিক দিচ্ছি, একটা টেকনিক দিচ্ছি, খেয়াল করো। সবচেয়ে বেশি তড়িৎ-ঋণাত্মক মৌল হচ্ছে ফ্লোরিন, 17 নম্বর গ্রুপে। তুমি যতই এর বামে আসবা মানগুলো 0.5 করে কমবে। কিভাবে? আমরা জানি যে 17 নাম্বার যদি হয় ফ্লোরিন, 16 নাম্বার অক্সিজেন, 9 নাম্বার মৌল না? ফ্লোরিন তো 9 নাম্বার মৌল, এরপর তো নিয়ন। ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন, এখানে কার্বন, ঠিক আছে কিনা? এখানে 6 নাম্বার যে কার্বন হয় এখানে বোরন আছে, এখানে বেরিলিয়াম আছে, ঠিক কিনা? কথা বুঝতেছো কিনা? আস্তে আস্তে বামে আসতেছি আমরা। আচ্ছা, এবং মানগুলো দেখবা, তুমি চাইলে আমার কথা বিশ্বাস না করলে বই খুলে দেখতে পারো, মানগুলা 0.5 করে কমতে থাকবে। ফ্লোরিনের মান যদি হয় 4.0, এই যে অক্সিজেনের মান হবে 3.5, নাইট্রোজেনের হবে 3.0, কার্বনের হবে 2.5,
বোরনের হবে 2.0, বেরিলিয়ামে হবে 1.5। বিশ্বাস না করলে দেখতে পারো যে প্রত্যেকটা মান 0.5 করে কমে, -0.5 দিলাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে যে ফ্লোরিন দেখতেছো, ফ্লোরিনের নিচে যে ক্লোরিন আছে এর আবার কত 3.0, তাহলে উপরে 4 নিচে 3, উপরে 4 নিচে 3। নেক্সট হচ্ছে স্লাইডে যাচ্ছি ফাজারের নীতিটা বোঝার জন্য। ওই যে আমাদের প্রশ্নটা হচ্ছে এখন আমরা আনসার করতে পারবো। ফাজারের নীতির 4টা নিয়ম আছে মোটামুটি। 4টা নিয়মের মধ্যে 1 নাম্বারটা হচ্ছে ক্যাটায়নের আকার ছোট হলে ওই যে যৌগটা, মানে ক্যাটায়নের আকার যে ছোট হয় ওই যৌগটা পোলার আয়ন বেশি বা সমযোজী বৈশিষ্ট্য বেশি। কথাটা একটু মনোযোগ দিয়ে শুনো, এখান থেকে প্রায় 20 থেকে 25টা এমসিকিউ আসবে হাজারি স্যার, কবির স্যারের। একবার বোঝাবো আর বোঝাবো না। ফাজানের নীতির প্রথম রুলটা হচ্ছে ক্যাটায়নের আকার ছোট হলে, যেমন আমরা গ্রুপ নাম্বার 1-এ কথা বললে সোডিয়াম সিরিয়ালে যদি বলি লিনাকে রুবি সাজাবে ফ্রান্সে, তাই না? লিনাকে রুবি সাজাবে ফ্রান্স। তো এখানে খেয়াল করে দেখবা যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম সবগুলোর মধ্যে সবগুলো যে ক্যাটায়ন বসায় কার আকার সবচেয়ে ছোট? লিথিয়ামের আকার সবচেয়ে ছোট। তাহলে আমি বলি লিথিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, রুবিডিয়াম ক্লোরাইড, সিজিয়াম ক্লোরাইড। এর মধ্যে এই যে ক্লোরাইড কিন্তু প্রত্যেকটা আমাদের সেম, তাই লিথিয়াম নিয়ে আমরা চিন্তা করতেছি, লিথিয়ামের আকার সবচেয়ে কি ছোট। তার মানে এই লিথিয়াম ক্লোরাইড এর পোলার আয়ন বেশি বা পোলারন বেশি এবং এটা সমযোজী বৈশিষ্ট্য বেশি। আচ্ছা, সমযোজী বৈশিষ্ট্য বেশি হলে তার কি কি বৈশিষ্ট্য চেঞ্জ হবে এখানে আমরা লিখে নিয়ে আসছি যে আয়নিক যে যৌগগুলো আছে বা আয়নিক যে বৈশিষ্ট্যগুলো আছে তাদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয়, পানিতে দ্রাব্যতা বেশি হয়, তড়িৎ পরিবহন ক্ষমতা বেশি হয়, তারপর আমরা স্থায়িত্ব যদি বলি বেশি হয়, তারা উদ্দায়ী হয়। তাহলে উল্টা করে যদি বলি সমযোজী যৌগের ক্ষেত্রে তাদের ঘটনা উল্টা হয়ে যাবে না? মানে যাদের সমযোজী বৈশিষ্ট্য বেশি তারা কি গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম, পানিতে দ্রাব্যতা কম, তড়িৎ পরিবহন ক্ষমতা কম, স্থায়িত্ব কম। আমি কথাটা বুঝতে পারলাম কিনা? মানে যাদের ফাজানের নীতির সাথে মিলে যাবে, ফাজানের নীতি অনুসারে কি ক্যাটায়নের আকার ছোট হলে, যাদের ফাজানের নীতি অনুসারে মিলে যাবে তাদের এই বৈশিষ্ট্যগুলা, সমযোজী বৈশিষ্ট্যগুলা, মানে কি গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম, পানিতে দ্রাব্যতা কম, তড়িৎ পরিবহন ক্ষমতা কম, স্থায়িত্ব কম। কথা ক্লিয়ার? আর যারা মিলবে না তাদের কি এগুলা আয়নিক যৌগের বৈশিষ্ট্য। কথা বুঝতে পারছো? আরও কি আছে? হ্যাঁ, আরও একটা বিষয় আছে, আমাদের আরেকটু বিষয় খেয়াল রাখতে হবে। 2 নাম্বার রুলটা খেয়াল রাখতে হবে যে অ্যানায়ন যদি হয়, যেমন একটু আগে আমরা হচ্ছে লিথিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড এগুলো নিয়ে কথাবার্তা বলছি। অ্যানায়ন থাকতে পারে না? ধরো আমরা বললাম হচ্ছে HF, HCl, HBr, HI, প্রত্যেকটার মধ্যে H সেম। এবার অ্যানায়নগুলা ভিন্ন। এই যে গ্রুপ নাম্বার 17-র হ্যালোজেনগুলো আমরা ধরে নিয়ে আসছি। অ্যানায়নের ক্ষেত্রে রুল কি? অ্যানায়নের আকার বড় হলে পোলার আয়ন ক্ষমতা বেশি। মানে একটু আগে ছিল যে ক্যাটায়নের আকার ছোট হলে পোলার আয়ন ক্ষমতা বেশি, মানে সমযোজী বৈশিষ্ট্য বেশি। এবার হচ্ছে অ্যানায়নের আকার বড় হলে পোলার আয়ন ক্ষমতা বেশি। তার মানে এই যে HI এইটা হবে বেশি। আচ্ছা, যদি মিলে যায় কি করে বলছিলাম, মিলে গেলে যেন কি কি হয়? পানিতে দ্রাব্যতা কম, সব কম কম। তারপর হচ্ছে তোমার উদ্বায়ী হবে না, তড়িৎ পরিবহন ক্ষমতা কম, ঠিক কিনা? বিষয়টা বুঝতেছো কিনা? এই যে এই বিষয়গুলো সব কম 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 কম, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম। কথা ঠিক আছে? তাহলে আমরা চলো এখন একটু আচ্ছা, আরেকটা বিষয় আছে। যদি দেখো যে চার্জের বিষয়টা কিভাবে হয়, ধরো আমি তোমাকে বললাম সোডিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম 2+, অ্যালুমিনিয়াম 3+। হ্যাঁ, তুমি চাইলে আকার দিয়ে বিবেচনা করতে পারবা। তুমি চাইলে আকার দেখতে পারো, যেটা হচ্ছে গ্রুপ নাম্বার 11, এটা গ্রুপ নাম্বার 12, গ্রুপ নাম্বার 13। তাহলে বাম থেকে ডানে গেলে আকার ছোট হয়, তার মানে এর আকার সবচেয়ে ছোট। কিন্তু তোমার এত কষ্ট করার প্রয়োজন নাই, মানে তোমার আকার দেখার প্রয়োজন পড়বে না যদি দেখো চার্জ একটার শুধু প্লাস, একটার 2+, আরেকটার 3+। এর চার্জ বেশি না? চার্জ বেশি হইলে পোলার আয়ন বেশি, মানে ফাজানের সাথে মিলে যাবে। চার্জ বেশি হইলে পোলার আয়ন বেশি, ঠিক আছে? ভাইয়া আগে চার্জের হিসাব কেন করলেন না? কারণ সবগুলো চার্জ সমান। ফ্লোরাইড, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড সবগুলো চার্জ তো 1 1 1 1 ছিল, তাই আমি আকার নিয়ে চিন্তা করছি। ভাই আগেরটার মধ্যে কি ছিল? হ্যাঁ, আগেরটার মধ্যেও ছিল লিথিয়াম প্লাস, তাই না? লিথিয়াম শুধু প্লাস ছিল, লিথিয়াম কিন্তু কি
শুধু প্লাস ছিল, সোডিয়াম শুধু প্লাস ছিল, পটাশিয়াম শুধু প্লাস ছিল, রুবিডিয়াম শুধু প্লাস ছিল, সিজিয়াম কি শুধু প্লাস ছিল। তাই আমি তাদের আকার নিয়ে চিন্তা করতে বাধ্য হয়েছি। যদি কোনো একটাও 2+ থাকতো, যদি কোনো একটাও 2+ থাকতো, আমি বলতাম তার পোলার আয়নটা বেশি। যদি কোনো একটাও 2+ থাকতো, আমি বলতাম যে এখানে কি পোলার আয়নটা বেশি। কথাটা কি বুঝতে পারছি? কথাটা বুঝতে পারছি কিনা? ওকে ভাইয়া, আরও রুল কি আছে? হ্যাঁ, আরেকটা লাস্ট এবং ফাইনাল রুল আছে। মনে করো আমি এইটার সাথে আরেকটা দিলাম Fe3+, মানে সোডিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম 2+, অ্যালুমিনিয়াম 3+, আর হচ্ছে ফেরিক আয়ন বা Fe3+। এখন কোনটা হবে? ভাইয়া এটা না হয় আমি বাদ দিলাম, এটা না হয় আমি বাদ দিলাম, কিন্তু এইটা আর এটা তো বাদ দিতে পারতেছি না, কারণ দুইজনের চার্জ তো সমান, দুইজনের চার্জই 3+। তখন আমি দেখব যে কার মধ্যে ডি ব্লক বা এফ ব্লক আছে। যেহেতু এই যে আয়রন এটা হচ্ছে ডি ব্লক মৌল, যেহেতু এটা ডি ব্লক মৌল, এর পোলার আয়ন বেশি হবে। অলওয়েজ মাথায় রাখবা Fe3+ এর পোলার আয়ন অ্যালুমিনিয়াম 3+ থেকে বেশি। FeCl3 এর পোলার আয়ন অ্যালুমিনিয়াম ক্লোরাইড থেকে বেশি। যৌগ হিসেবে দেখ বা আয়ন হিসেবে দেখ, যেই হিসেবেই দেখ, যৌগ হিসেবে দেখ বা আয়ন হিসেবে দেখ, এদের পোলার আয়ন কি, মানে এর যেহেতু ডি ব্লক আছে তাই এ হবে অ্যালুমিনিয়াম থেকে বেশি। অনুশীলনীতে ভুল ছিল, যাদের বইয়ে অ্যালুমিনিয়াম আনসার দেওয়া অনুশীলনীতে, হাজারি স্যারের বইয়ে, তোমাদের বইয়ে ওল্ড এডিশন, নতুন এডিশনে কিন্তু ঠিক করে দিছে, নতুন এডিশনে কি করে দিছে, ঠিক করে দিছে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা চলো পড়াশোনায় ফেরত যাই, দেখবো অনেকগুলো প্রশ্ন এখন সলভ করতে পারবো ইনশাল্লাহ। পোলার আয়ন ক্ষমতা দেখানো হলো, নিচের কোনটি সঠিক? দেখো অ্যালুমিনিয়াম 3+, ম্যাগনেসিয়াম 2+, এটা বলছে সমান, এটা সমান চিহ্ন দিচ্ছে, তার মানে ভুল, এটা বেশি, এই বেশি হবে এটা। 2+ বলছে 3+ থেকে বেশি না, চার্জ বেশি থাকলে পোলার আয়ন বেশি। ম্যাগনেসিয়াম 2+ বলছে বেরিলিয়াম 2+ থেকে বেশি, কোনটা কোনটা কারেক্ট? তো দেখো আমরা জানি বিধবা মায়ের ক্যাডার সন্তান, অনেকে আবার এভাবে পড়ে বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে রাখো। তুমি যেমনে মনে রাখতে পারো, কোনো সমস্যা নাই, আমার দুইটাই মুখস্থ আছে। তো বেরিলিয়াম 2+, ম্যাগনেসিয়াম 2+, এই দুইটার মধ্যেই তো কথাবার্তা। দেখো বেরিলিয়াম উপরে, তার মানে তার আকার ছোট, তার মানে আকার ছোট হলে পোলার আয়ন বেশি, 1 নাম্বার রুল। তাহলে এইটা হচ্ছে আমাদের কারেক্ট। ঠিক আছে, ক্যালসিয়াম ক্লোরাইড এবং অ্যালুমিনিয়াম ক্লোরাইডের মধ্যে কোনটি অধিক সমযোজী? যা অধিক সমযোজী মানে কি, যার পোলার আয়ন বেশি, তো যার মাথায় চার্জ বেশি সে অধিক সমযোজী। অ্যালুমিনিয়াম হচ্ছে 3+, অ্যালুমিনিয়াম হচ্ছে কি 3+। কথা কি বুঝতে পারছি? দেখো তো কথা বুঝতে পারছি কি না? ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, এক্সট্রা ইনফো কোর্সে ভর্তি হয়েছি, সবগুলো ক্লাস হয়েছে কিনা? না, সবগুলো ক্লাস হয় নাই, আমাদের রেগুলার হচ্ছে ক্লাসগুলো আপলোড হচ্ছে। ঠিক আছে, ওকে ওকে, যে ক্লাসগুলো দেওয়া আছে এই ক্লাসগুলো হয়েছে, বাকিগুলো হচ্ছে তোমরা রেগুলার আপডেট পাবা। ঠিক আছে, যেমন আজকে 2টা ক্লাস, কালকে 2টা ক্লাস, এভাবে হচ্ছে আপডেট করে আমরা শেষ করবো ইনশাল্লাহ। ওকে, এরপর হচ্ছে আমাদের অ্যামোলের তড়িৎ ঋণাত্মকতা 4.0 বা 4.0 মানে কি? এটা ফ্লোরিনের কথা বলছে। 4.0 একজনই ফ্লোরিন। মৌলটি হাইড্রোজেনের সঙ্গে HA যৌগ গঠন করে, তার মানে এই এটা হচ্ছে হাইড্রোজেন, যৌগটার নাম হবে HF, যৌগটার নাম কি HF। N অ্যাভোগাড্রো সংখ্যা হলে HA এর একটি অণুর ভর কোনটি সঠিক? একটি ট্রিকি কোয়েশ্চেন, পরীক্ষায় আসলে ম্যাক্সিমাম স্টুডেন্ট স্কিপ করবে, কিন্তু তোমরা একটু বুদ্ধি করে আমার কাছ থেকে শিখে নাও। খেয়াল করো, আমি এখানে সব সাজায় নিয়ে আসছি। এই যে যেহেতু বলছে তড়িৎ ঋণাত্মকতা 4, তার মানে যৌগটা যে প্রথম মৌল ফ্লোরিন, এরপর বলছে হাইড্রোজেনের সাথে, তার মানে সেটা হচ্ছে যৌগটার নাম কি HF। HF এর মধ্যে হাইড্রোজেনের আণবিক ভর হচ্ছে 1 আর ফ্লোরিনের কত 19। ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা 9 আর ভর হচ্ছে 19, সবাই আশা করি জানি এটা। তার মানে এই HF এর ভর হচ্ছে 20, HF এর ভর হচ্ছে 20। আমরা জানি একটা মানে এই যে এক মোলে অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকে, এই N মানে হচ্ছে অ্যাভোগাড্রো, N মানে কি অ্যাভোগাড্রো। ঠিক আছে, তাহলে অ্যাভোগাড্রো সংখ্যক অণুর ভর হচ্ছে 20, বলতে পারে কিনা? অ্যাভোগাড্রো সংখ্যক অণুর ভর হচ্ছে 20 বলা যায়। তাহলে একটি অণুর ভর কত? 20/N। এটা তো জিজ্ঞেস করছে আমাকে যে একটি অণুর ভর কত। দেখো তো এই জিনিসটা বুঝাতে পারলাম কিনা, যে 20 যেহেতু তার পুরোটা, মানে তার আণবিক ভর হচ্ছে 20, তার মানে অ্যাভোগাড্রো সংখ্যক অণুর ভর হচ্ছে 20, তাহলে একটি অণুর ভর কত? 20/N।
এই সংখ্যাটাই হচ্ছে তোমার 6.02 ইন্টু 10⁻23। দেখো তো বুঝলা কিনা, এটা বুঝাতে পারছি? সবাই একটু আমাকে জানাও তো। আচ্ছা, একজন এখনো কনফিউশনে আছো যে এস ব্লকে ধাতু কয়টা। চলো আমি এস ব্লকের মৌলগুলোকে তোমাকে লিখে দেখাই। এস ব্লকে প্রশ্ন হচ্ছে এস ব্লকে ধাতু কয়টা, তাই না? এটা খুবই মজার একটা প্রশ্ন। সবাই কি দাগায় জানো? যখন আমি প্রশ্ন করি যে এস ব্লকে ধাতু কয়টা, সবাই দাগায় 14টা। ওই যে পড়ে আসছে এস ব্লকের মৌল 14টা তো মৌল রে ভাই। তো গ্রুপ নাম্বার 1-এ আসো, হাইড্রোজেন প্রথমে আছে, তারপরে লিনাকে রুবি সাজাবে ফ্রান্সে, তাই না? গ্রুপ নাম্বার 2-তে আসো, এই যে এখান থেকে বিধবা মায়ের ক্যাডার সন্তান বাদশা রানা, ঠিক আছে? এরপর হচ্ছে গ্রুপ নাম্বার 18-তে আসো, হিলিয়াম, তাই না? আচ্ছা, এই যে দেখতেছো আমরা অবশ্যই জানি যে গ্রুপ নাম্বার 1-এর নাম হচ্ছে ক্ষার ধাতু, গ্রুপ নাম্বার 2-এর নাম হচ্ছে মৃৎকার ধাতু, তাই না? এই দুটা বাদ গেল কেন? দুটা বাদ গেল, দুইটা হচ্ছে দুষ্টু মৌল। একটা দুষ্টু মৌল, এই যে হাইড্রোজেন হচ্ছে আমাদের দুষ্টু মৌল। এর নাম কি? আসলেই দুষ্ট, আমি কিন্তু মজা করে বলতেছি না, আসলেই এর নাম দুষ্টু মৌল। কারণ যখন হচ্ছে পদের সারণী তৈরি করা হচ্ছিল, কনফিউশনে পড়ে গেছিল যে হাইড্রোজেনকে কোথায় দিবে, গ্রুপ নাম্বার 17-তে দিবে না গ্রুপ নাম্বার 1-এ দিবে। সে ওইটার বৈশিষ্ট্য মানে এটার বৈশিষ্ট্য মানে শেষে পরে 1-এ দিছে। আচ্ছা, এই জন্য নাম দুষ্ট মৌল। এই যে হিলিয়াম হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, সে হচ্ছে একটা বড়লোক ভাবসাব, নোবেল গ্যাস, ঠিক আছে? সে হচ্ছে কি? নোবেল গ্যাস। তাহলে সে তো গ্যাস, সে তো ধাতুর আন্ডারে পড়তেছে না, তাই না? তাই এই যে আমাদের 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 মোট 12টা হচ্ছে ধাতু। এস ব্লকে মোট ধাতু কয়টা বাচ্চারা? এস ব্লকে মোট ধাতু হচ্ছে 12টা, ঠিক আছে? একটি মৌলের পরমাণু যোজ্যতা স্তরের ইলেকট্রনীয় গঠন 3d1 4s2। পর্যায় সারণীতে মৌলটির অবস্থান কোনটি? আমরা জানি যে শেষ যে পর্যায়ে সে যায় সেটা হচ্ছে তারপরে যে 4, যে কক্ষপথে সে যায় সেটা তার পর্যায় সংখ্যা। তাহলে পর্যায় 4 আমি বুঝে গেলাম, এই অপশন আগেই বাদ দিলাম, এই অপশন আগেই বাদ দিলাম। এখন আমি প্যাস খাইছি, কি প্যাস খাইছি? যে গ্রুপ নাম্বার 13 হবে না গ্রুপ নাম্বার 3 হবে। এই জায়গায় সবাই প্যাস খাবে, আমি শিওর। ম্যাক্সিমাম পোলাপান ভুলা যায় প্যাস খাবে। 10 কখন যোগ করতে হয়? যখন মৌলটা থাকবে পি ব্লক। যখন মৌলটা থাকবে পি ব্লক তখন তুমি 10 প্লাস পি ব্লকের মৌল প্লাস এস এ যে কয়টা আছে 10 কখন যোগ করব? যখন মৌলটা থাকবে পি ব্লকে। পি আছে এখানে, পি এর আগামাথা কিছু আছে? নাই। ডি ব্লকে কোনো ঝামেলা নাই, জাস্ট এস যোগ করো, জাস্ট ডি যোগ করো, 2 আর 1 যোগ করছো 3, আনসার একদম ইজি। পি এর ক্ষেত্রে 10 যোগ করবা। এই 13 কখন? যখন পি আসবে। 13 কখন? যখন পি আসবে, ঠিক আছে? ওকে, এটা দেখো আমি পাশে অ্যালার্ট লিখে দিছি। অ্যালার্ট কেন লিখছি? পরীক্ষা ভুল হওয়ার মতো। একটি মৌলের পারমাণবিক সংখ্যা 35, মৌলটির অবস্থান কোন ব্লকে? একটি মৌলের পারমাণবিক সংখ্যা 35। তো আমি এখন তোমাদের একটা 5 মিনিট সময় নিব, আমি তো তোমাদের 5 মিনিট সময় নিব যে এই জিনিসটাই বোঝাবো, বেশি কিছু বোঝাবো না। মানে পারমাণবিক সংখ্যা মনে করো 35 40 এরকম বলে দিছে, তখন তুমি হচ্ছে কীভাবে তার অবস্থানটা বের করতে পারো পর্যায় সারণীতে, ঠিক আছে? আচ্ছা, আমরা সবাই তো নিষ্ক্রিয় গ্যাসের জিনিসটা জানি, তাই না? নিষ্ক্রিয় গ্যাসের নামগুলো সবাই জানার কথা, যদি না জানো তাহলে মুখস্থ করতে হবে। আমাদের হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, এই পর্যন্ত জানলে এনাফ, রেডন লাগবে না। হিলিয়াম হচ্ছে 2 এর পরে 10, 10-এর পরে কত? 18, 18 পরে 36, এরপর হচ্ছে 54, ঠিক আছে? এই পর্যন্ত আমাদের জানলেই হবে। আচ্ছা, এখন এই যে হিলিয়াম, এটা হচ্ছে আমাদের পর্যায় 1-এ আছে, তাই না? পর্যায় 1-এ আছে, এটা আছে 2-এ, মানে নিয়ন হচ্ছে পর্যায় 2-এর শেষ মৌল, আর্গন হচ্ছে পর্যায় 3-এর শেষ মৌল, ক্রিপ্টন হচ্ছে পর্যায় 4-এর শেষ মৌল, আর জ্যানন হচ্ছে পর্যায় 5-এর শেষ মৌল। এই জিনিসটা ক্লিয়ার? মানে আমি যে কথাগুলো বলছি যে প্রত্যেকটা নিষ্ক্রিয় গ্যাস যেহেতু গ্রুপ নাম্বার 18, তার মানে তারা তাদের নিজস্ব পর্যায়ের শেষ মৌল। তাহলে আমি যদি বলি এই যে এখানে শুরুর মৌল থেকে শুরু করে হিলিয়াম পর্যন্ত যে কয়টা আছে সবগুলো কি পর্যায় 1-এ? যেমন শুরুরটা হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেন থেকে শুরু করে হিলিয়ামে যে কয়টা আছে সবগুলো কি পর্যায় 1, রাইট? আবার 3 নাম্বার থেকে শুরু করে
10 নাম্বার পর্যন্ত যে কয়টা মৌল আছে সবাই হচ্ছে দ্বিতীয় পর্যায়। একই কথা 11 থেকে শুরু করে 18 পর্যন্ত যে কয়টা মৌল সবাই তৃতীয় পর্যায়। 19 থেকে শুরু করে 36 পর্যন্ত যে কয়টা মৌল সবাই চতুর্থ পর্যায়। এরপর হচ্ছে আমাদের 37 থেকে শুরু করে এই যে 54 পর্যন্ত যে কয়টা মৌল সবাই কি পঞ্চম পর্যায়। এই কথার মধ্যে আশা করি কারো কোনো দ্বিমত নাই, এটা সবাই বুঝতেছে। তাহলে মনে করো আমাকে একটা মৌল দিল, যেমন 35 দিছে, মনে করো 35 দিছে, 35 কোন পর্যায়ে আছে এটা বের করা কি আহামরি কঠিন হবে? ব্রোমিন গ্রুপ নম্বর 17, তো সবার মুখস্থ থাকে, এটা নিয়ে সমস্যা নাই। আমি শুধু বলতেছি দেখো এটা কত নাম্বার, এটা হচ্ছে 17 নাম্বার গ্রুপ। এর আগে যে নিষ্ক্রিয় গ্যাসটা ছিল, আগের নিষ্ক্রিয় গ্যাসটা দেখো তো 18। আচ্ছা 35 থেকে 18 বিয়োগ করলে কত হয়? 17 হয় কিনা? 35 থেকে 18 বিয়োগ করলে কত হয়? 17 হয় কিনা? তার মানে তুমি যখন পর্যায় বের করবা, এই একটা দিয়ে বের করা যায়, এটা দিয়েও বের করা যায়, এটা দিয়েও বের করা যায়। তুমি যদি এভাবে চিন্তা করো যে আমার যেই নাম্বারটা দেওয়া আছে 35 নাম্বার দেওয়া না, এর আগের নিষ্ক্রিয় গ্যাস কোনটা? 35 আগে কোনটা? 18 যদি হয় 3 নাম্বার, তাহলে এর পরেরটা কি 4 নাম্বার পর্যায়ে, তাহলে 4 নাম্বার পর্যায়ে অবস্থিত গেল। 18 থেকে 35 বিয়োগ করো, 17 নাম্বার গ্রুপ। তার মানে নিষ্ক্রিয় গ্যাস দিয়া তুমি অবস্থান বের করতে পারতেছো। আমি আরেকটা উদাহরণ দিই, মনে করি যে 40 জিরকোনিয়ামের প্রশ্নটা আসছিল, জিরকোনিয়াম আমরা পড়ছি গুণগত রসায়নে। 40, হ্যাঁ 40-এরটা আমরা দেখাচ্ছি এখানে, 40-এরটা খেয়াল করো, মনে করো 40-এর কথা বলছে। এখন তুমি চিন্তা করলা যে 40-এর আগে নিষ্ক্রিয় গ্যাস কে আছে, 40-এর আগে নিষ্ক্রিয় গ্যাস কে আছে? 36, এই যে 36। তাহলে 36 পর্যন্ত হচ্ছে গ্রুপ নাম্বার কত, পর্যায় নাম্বার কত? 4। 36 পর্যন্ত পর্যায় 4, তো 36-এর পরে যারা তারা পর্যায় 5, রাইট? 36-এর পরে কারা কি পর্যায় 5, তাহলে এর হচ্ছে পর্যায় 5, পর্যায় 5। 40 থেকে 36 বিয়োগ করো, 40 মাইনাস 36 কত? 4, 4 কিনা? 4। গ্রুপে আসো, গ্রুপে আসো, এই যে দেখো, এই যে হচ্ছে আমাদের গ্রুপ নাম্বার 4, দেখা যাচ্ছে কিনা? গ্রুপ নাম্বার 4 জিরকোনিয়াম। আমি কি বুঝাতে পারছি বিষয়টা? বুঝাতে পারছি? আরও একটা ধরো দেখাই, মনে করো আয়রনের কথা বলছে, আয়রন 26, ঠিক আছে? মনে করো আয়রন 26-এর কথা বলছে, তখন কি করব? তোমার মুখস্থ নাই যে কত নাম্বার গ্রুপ কত নাম্বার পর্যায়, ইলেকট্রন বিন্যাস তুমি করতেছো না। আয়রন 26, আচ্ছা আয়রনের আগে নিষ্ক্রিয় গ্যাস কোনটা? 18। তাহলে আমি প্রথমে বুঝে গেলাম এর গ্রুপ নাম্বার হচ্ছে 8, গ্রুপ নাম্বার 8, 26 মাইনাস 18 হচ্ছে 8। আচ্ছা এখন পর্যায় বের করতে হবে। 18 পর্যন্ত তৃতীয় পর্যায়, 18 পর্যন্ত কত? তৃতীয় পর্যায়। তাহলে 18-র পরে যারা, 18-র পরে যারা মানে 19 থেকে শুরু করে 36 পর্যন্ত, এই যে এরা কি চতুর্থ পর্যায়। তাহলে চতুর্থ পর্যায় 8 নাম্বার গ্রুপ, চতুর্থ পর্যায় 8 নাম্বার গ্রুপ, এই যে 8 নাম্বার গ্রুপ, 8 নাম্বার গ্রুপ, এই যে চতুর্থ পর্যায়। দেখো তো বুঝাতে পারলাম কিনা? সবাই শুধু আমাকে এটুকু জানাও যে আমি বুঝাতে পারলাম কিনা। হ্যাঁ, এভাবে তুমি হচ্ছে এই যে ল্যান্থা নামের আগ পর্যন্ত বের করতে পারবা, কারণ ল্যান্থা নামে যায় 15টা যোগ হয়ে গেছে। তো ল্যান্থানাইট অ্যাক্টিনাইট 57 থেকে 70 পর্যন্ত এবং 89 থেকে 102 পর্যন্ত যদি কোনো মৌল দেওয়া থাকে, এরা হচ্ছে আবার সব কি তোমার হচ্ছে পর্যায় 6, 7 এবং গ্রুপ নাম্বার 3-এর আন্ডারে পড়ে যায়, গ্রুপ নাম্বার 3-এর আন্ডারে পড়ে যায়, ঠিক আছে? তো ওইগুলো দেয় না, ওই এই 40, 41, 42, 50 এই পর্যন্তই দেয়, মানে 50 পর্যন্তই দেয়, এর বেশি যায় না। আমি এইগুলো আমি জন্য বলছি না, মনে রাখলে এনাফ, আমি জন্য বলছি না, মনে রাখলে এনাফ। চলো প্রশ্নে যাই। তো আমাদের প্রশ্ন তো আসলে ছিল কি, প্রশ্ন সহজ প্রশ্ন ছিল, আমরা বেশি কঠিনভাবে শিখছি যাতে অন্য প্রশ্নের আনসার করা যায়। একটি মৌলের পারমাণবিক সংখ্যা হচ্ছে 35, এটা কোন ব্লকে অবস্থান করতেছে? তো তুমি হচ্ছে এখন বুঝতে পারতেছো 35 যেহেতু আমরা বললাম হচ্ছে কি ওই যে আমাদের একদম গ্রুপ নাম্বার 17, তো গ্রুপ নাম্বার 17 হচ্ছে কোন ব্লকে পড়ে? পি ব্লক, বুঝছো কিনা? মানে তুমি তার গ্রুপ নাম্বার তো বের করতে পারছো, গ্রুপ নাম্বার বের করলে তো তুমি ব্লক বলতে পারবা, কারণ গ্রুপ নাম্বার 13 থেকে গ্রুপ নাম্বার 18 পর্যন্ত হচ্ছে কি পি ব্লক, আর গ্রুপ নাম্বার 1, 2 হচ্ছে কি এস ব্লক। কথাটা বুঝতে পারছি কিনা? গ্রুপ নাম্বার 1, 2 হচ্ছে এস ব্লক, আর 13 থেকে 18 পর্যন্ত কি
পি ব্লক, তাই না? তাই তুমি যখন গ্রুপ নাম্বার বের করতে পারছো অটোমেটিক তুমি পি ব্লক বলে দিতে পারবা, পর্যায় না বের করলেও চলবে। 14 নম্বর প্রশ্নে অ্যালার্ট লেখা আছে, খেয়াল করো। এ এর তড়িৎ ঋণাত্মকতা 0.9 এবং বি এর কত 3.0। বলছে এ এবং বি এর মধ্যে গঠিত যৌগের বন্ধন কি ধরনের। আমরা দেখো তো পড়াইছি কিনা এই জিনিসটা পড়াইছি কিনা। তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি 0.5 এর কম হয় সেটা সমযোজী যৌগ, এবং 0 হলে বিশুদ্ধ সমযোজী যৌগ। 0.5 থেকে 1.9 হলে পোলার সমযোজী যৌগ, এবং 1.9 এর বেশি হলে সেটা আয়নিক যৌগ। তাহলে আমরা একটু দেখি এখানে পার্থক্য কত। 0.9 এবং 3.0, 3 মাইনাস 0.9 তার মানে 2.1। 2.1 মানে 1.9 এর বেশি পার্থক্য। 2.1 মানে 1.9 এর বেশি পার্থক্য, তার মানে এটা আয়নিক যৌগ। কথা ক্লিয়ার? কোন যৌগটি অধিক সমযোজী? তুমি চার্জ হিসাব করো। অ্যালুমিনিয়াম 3+, সোডিয়াম প্লাস, এই যে কার্বন দেখো এখানে 4টা ক্লোরিন আছে, তার মানে এখানে 4+, ঠিক না? 4টা ক্লোরিন আছে। ম্যাগনেসিয়াম হচ্ছে 2+, তাহলে এটা হচ্ছে বেশি সমযোজী। নিচের কোন মৌলটির সক্রিয়তা সবচেয়ে কম? সক্রিয়তা সবচেয়ে কম বলছে আয়নীকরণ বিভব। আচ্ছা, আয়নীকরণ বিভব মানে কি জানো? একটা মৌল থেকে একটা ইলেকট্রন বের করে আনতে যেই পরিমাণ শক্তি লাগে তার নাম হচ্ছে আয়নীকরণ বিভব বা আয়নীকরণ শক্তি। আমি একটু বিষয়টা বুঝাই। এ মৌল থেকে একটা ইলেকট্রন বের করে আনতে 900 শক্তি দেওয়া লাগবে। সি মৌল থেকে একটা ইলেকট্রন বের করতে 500 শক্তি দেওয়া লাগবে। ডি থেকে বের করতে 280 শক্তি দেওয়া লাগবে। আর বি থেকে বের করতে 2100 শক্তি দেওয়া লাগবে। তাহলে বলো কার থেকে বের করা কঠিন? বি থেকে বের করা কঠিন না? বি থেকে বের করা কঠিন, এই জন্যই বলছে যে এর সক্রিয়তা সবচেয়ে কম। সক্রিয়তা কার বেশি? যে দ্রুত বিক্রিয়া করে, দ্রুত ইলেকট্রন দেয়, সে তো বেশি সক্রিয়। যেহেতু সে ইলেকট্রন দিতেই চায় না 2100 শক্তি, দেখছো? তার মানে সে কি আয়নীকরণ বিভবের সাথে বের করলাম, সক্রিয়তা কম। পোলারায়ন ক্ষমতার ক্রমের ক্ষেত্রে কোনটি সঠিক? পোলারায়ন ক্ষমতা মানে হচ্ছে ফাজানের নীতির সাথে মিলে যাবে। ফাজানের নীতি অনুসারে আমরা পড়ছি যে ক্যাটায়নের আকার ছোট হলে এবং অ্যানায়নের আকার বড় হলে তার পোলারায়ন বেশি। তার মানে ক্রমটা এরকম হবে, প্রথমে আয়োডিন, তারপর হচ্ছে যে ব্রোমাইড, তারপর হচ্ছে ক্লোরাইড, তারপর হচ্ছে ফ্লোরাইড। প্রথমে আয়োডাইড, তারপরে ব্রোমাইড, তারপরে ক্লোরাইড, তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে ফ্লোরাইড। তাহলে আমাদের তো অপশনে আয়োডাইড নাই, তাই না? আমাদের অপশনে কি নাই? অপশনে আয়োডাইড নাই। তাহলে আমাদের বাকিগুলো নিয়ে চিন্তা করব। আমি বাকি 3টা নিয়ে চিন্তা করব। এই যে ব্রোমিন, ক্লোরিন, ফ্লোরিন, শেষ। দেখো তো বুঝছি কি না? বুঝছি না? দেখো তো, ক্লিয়ার? ওকে, একদম ইজি। ক্যালসিয়াম ফসফাইডের সংকেত কোনটি? এটা মনে রাখার জন্য আমি জেনে মনে রাখতাম, আমি 32 সংখ্যাটা মনে রাখতাম। 32, 32 নাই, 32 নাই, 32 নাই, এই যে 32 পাইছি আনসার। 32 সংখ্যাটাই মনে রাখতাম, ঠিক আছে? ক্যালসিয়ামের সাথে 3, ফসফরাসের সাথে 2, ক্যালসিয়াম ফসফাইড। 32 সংখ্যাটা মনে রাখলে এটা তোমার ভুল হবে না পরীক্ষা নিয়ে, কিন্তু প্যাস লাগাই দিবা। পরমাণুতে একটি স্তরে ইলেকট্রন তার বহিঃস্তর ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের আকর্ষণকে কমিয়ে দেয়, তাকে কি বলা হয়? শিল্ডিং প্রভাব বলা হয়। এটা একটা সংজ্ঞার মতো, স্টেরিও বাধা না। স্টেরিও বাধা হচ্ছে তোমার বড় কোনো মূলক থাকলে তখন সে বাধা পড়ে, সেটা হচ্ছে কি স্টেরিক বাধা। ওকে, নিচের কোন দুইটি মৌলের মধ্যকার প্রথম আয়নীকরণ শক্তির পার্থক্য সর্বনিম্ন? এইটা ম্যাক্সিমাম স্টুডেন্ট প্যারা খায়, তো আমি করে মুখস্থ করো না, আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য প্রশ্নটা নিয়ে আসছি আর কি। লিথিয়াম এবং সোডিয়াম, দেখো তো কত পার্থক্য? এদের মধ্যে পার্থক্য হচ্ছে 24, তাই না? আচ্ছা, এরপরে প্রশ্ন হচ্ছে, অপশন হচ্ছে সোডিয়াম এবং পটাশিয়াম। সোডিয়াম এবং পটাশিয়াম, সোডিয়াম পটাশিয়ামের পার্থক্য কত? মোটামুটি হচ্ছে তোমার 419, 496, অনেক হিউজ, 70+, তাই না? 70+। আচ্ছা, এরপরে দেখো আমাদের হচ্ছে কোনটা? রুবিডিয়াম, সিজিয়াম। রুবিডিয়াম এবং সিজিয়াম। রুবিডিয়াম সিজিয়ামে দেখো 374 আর 403, তো 29, এদের মধ্যে পার্থক্য হচ্ছে 29। আর এই যে আমাদের হচ্ছে যেটা আনসার মানে পটাশিয়াম এবং রুবিডিয়াম, এর মধ্যে পার্থক্য দেখো, পটাশিয়াম এবং রুবিডিয়ামের পার্থক্য হচ্ছে 419 আর 403, মানে বুঝছো মাত্র 16, মাত্র 16। তার মানে বিষয়টা কিন্তু আমাদের কি দাঁড়াইলো, যে এই যে রুবিডিয়াম এবং পটাশিয়াম, রুবিডিয়াম এবং পটাশিয়াম, রুবিডিয়াম এবং পটাশিয়াম, এই দুইটার মধ্যে তড়িৎ আয়নীকরণ, যে প্রথম আয়নীকরণ শক্তি, এর পার্থক্য মাত্র 19। তার মানে এটা সর্বনিম্ন, রাইট? এই হচ্ছে তোমার ব্যাখ্যা, ঠিক আছে? এই হচ্ছে ব্যাখ্যা। এর বাইরে তোমাকে কিন্তু মুখস্থ করতে হবে না, বুঝছো? তুমি জাস্ট এটা বুঝো,
এছাড়া আর এটা ব্যাখ্যা নেই। এইটাই হচ্ছে ব্যাখ্যা এটার মানগুলা। এটা হচ্ছে তোমার পরীক্ষালব্ধ মান, বুঝছো? ওই যে গ্রুপ 1 ফার্স্ট আয়নাইজেশন এনথালপিস কিলোজুল পার মোলে এখানে দেওয়া আছে। তো এটা আর কিন্তু কিছু লাগবে না এখানে, জাস্ট এই দেখাগুলো জাস্ট একবার হচ্ছে দেখে রাখলা, ঠিক আছে? দিয়ে সব একটু জানো তো, বুঝাতে পারলাম কিনা, মানে বেসিকটা কোন জায়গা থেকে আসছে। কার্বন, অক্সিজেন, নিয়ন, ফ্লোরিন মৌল 4টির তড়িৎ-ঋণাত্মকতা সঠিক ক্রম কোনটি? তার মানে আমার এখন কার্বন, অক্সিজেন, নিয়ন এবং ফ্লোরিন, এই যে দেখো আমি বলছিলাম যে একটা পর্যায় সারণে একই পর্যায়ে যখন আমি বাম থেকে ডানে যাব আকার ছোট হয়, বাম থেকে ডানে। আমি যদি জিনিসটাকে একটু লিখে উপস্থাপন করি তাহলে হয়তো ভালো বুঝবা। আমি এখানে লিখে উপস্থাপন করি, ঠিক আছে? খেয়াল করো, মনে করো এটা হচ্ছে গরিবের পর্যায় সারণী, ঠিক আছে? তোমরা যারা গরিব আছি তাদের বোঝার জন্য পর্যায় সারণী এটা। তাহলে এই যে আমাদের এগুলো হচ্ছে পর্যায়, এগুলো হচ্ছে কি গ্রুপ। তো এই যে একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে আকার ছোট হয়, সবাই জানি। আকার ছোট হওয়ার সাথে সাথে মাথায় রাখবা, আকার যখন ছোট হয় তখন সব কিছু বাড়ে। আকার ছোট হলে সব কিছু বাড়ে। কি কি বাড়ে? তড়িৎ-ঋণাত্মকতা বাড়ে, ইলেকট্রন শক্তি বাড়ে, আয়নীকরণ শক্তি বাড়ে, সব বাড়ে। তড়িৎ-ঋণাত্মকতা বাড়ে, ঠিক আছে? আচ্ছা, উপর থেকে নিচে নামলে আকার বড় হয় না? তাহলে আকার ছোট হইলে যদি বাড়ে, আকার বড় হইলে কি হবে? কমবে। তাহলে উপর থেকে নিচে নামলে আকার বড় হয়, তার মানে সব কমে। সব বলতে আমি 3টা জিনিস বোঝাচ্ছি। সব কমে বলতে 3টা জিনিস বুঝাইছি। একটা হচ্ছে তোমার আয়নীকরণ শক্তি, মানে যেই 3টা মেইন। একটা হচ্ছে তড়িৎ-ঋণাত্মকতা, আর একটা হচ্ছে ইলেকট্রন আসক্তি। আচ্ছা, তোমরা কি বলতে পারবা যে কোন বৈশিষ্ট্যটা, মানে কোন পর্যায় ধর্মটা একই গ্রুপে সেম থাকে? কোন পর্যায়বৃত্ত ধর্মটা একই গ্রুপে সেম থাকে? কেউ বলতে পারবা কিনা দেখি? তাহলে আমরা বললাম বাম থেকে ডানে গেলে বাড়ে, তাহলে ডান থেকে বামে আসলে কমে। এবং এটা তোমাদের আমি প্রমাণ করেও দেখাইছি যে এই যে গ্রুপ নাম্বার 17-র মধ্যে একটা মৌল আছে, নাম হচ্ছে ফ্লোরিন। 17-র মধ্যে একটা মৌল কি? ফ্লোরিন। এখানে আছে কে? অক্সিজেন। এখানে আছে কে? নাইট্রোজেন। একবারে এ পাশে কে আছে? একবারে এ পাশে আছে হচ্ছে আমাদের কার্বন। নাইট্রোজেনের পাশে কার্বন। এখানে আছে কে? নিয়ন, তাই না? ঠিক কিনা? তাহলে আমাদের তো এদের মধ্যেই তুলনা চাইছে। এটা হচ্ছে 4.0, এটা 3.5, 0.5 করে কমবে, বলছি কিনা বলো? 0.5 করে কমবে, 3.0, 2.5। তো চলো আমরা এখন দেখি, মিলাই। এই যে হচ্ছে আমাদের ফ্লোরিন 4.0, অক্সিজেন 3.5, কার্বন 2.5, আর নিয়ন কি সবার লাস্টে যেহেতু, বলো তো নিয়নের তড়িৎ-ঋণাত্মকতা কত? নিষ্ক্রিয় গ্যাস, ঠিক আছে? ওকে, ঠিক আছে। নিচের কোন অক্সাইডটি অম্লধর্মী? তার মানে এবার অক্সাইড নিয়ে পড়তে হবে। এই হচ্ছে আমাদের সাবাসের কন্টেন্ট। সাবাসের কন্টেন্ট কোথায় পাবা? কেমিস্ট্রি বি বাই সাবাস লিখে সার্চ দিবা, সেখানে সব কিছু পিন করা আছে। কেমিস্ট্রি বি বাই সাবাস, টেলিগ্রামে সার্চ দিবা, ফেসবুকে সার্চ দিও না, আবার টেলিগ্রামে সার্চ দিবা, ঠিক আছে? কেমিস্ট্রি বি বাই সাবাস। আমরা এমন এমন জিনিস ফ্রিতে দিয়ে রাখছি যা অনেকে পেইড বেচে এখন পর্যন্ত দেয় নাই, ঠিক আছে? তো আমি একটা জিনিস তোমাদের শিখাই এখানে, সরেও না, আমি তোমাদের প্লের ক্লাস নিচ্ছি না, মেডিকেল অ্যাডমিশনের ক্লাসই নিচ্ছি। একটু ট্রিক দিলাম আর কি, সরেয়া পড়াবো না। সরেওতে হচ্ছে অধাতু, সরেওতে অক্সাইড, সরেওতে অম্লীয়। অধাতুর অক্সাইড অম্লীয়, হ্যাঁ, একই গ্রুপে যোজনী সেম থাকে বা যোজ্যতা সেম থাকে। ভেরি গুড, পদের সারণী সেম গ্রুপে যোজ্যতা সেম থাকে। যারা কমেন্ট করছো ভেরি গুড। অধাতুর অক্সাইড অম্লীয়। অধাতুর অক্সাইড কি? অম্লীয়। এই যে কার্বন অধাতু, সালফার অধাতু, নাইট্রোজেন অধাতু, ফসফরাস অধাতু। এরপর হচ্ছে ক্ষারীয় অক্সাইড। তাহলে অধাতুর অক্সাইড যদি অম্লীয় হয়, ধাতুর অক্সাইড কি হবে? ক্ষারীয় হবে। এই যে ধাতুর অক্সাইড, কপার ধাতু, আয়রন ধাতু, ক্যালসিয়াম ধাতু। আচ্ছা, কপার ধাতু এটা কারো মিস হবে? তামা ধাতু না, আয়রন লোহা ধাতু না, ধাতুর ক্ষয় পড়ছো তো। আর যাদের নামে শেষে আম পাবা এরা তো ধাতু। ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গো, ক্যালসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, আমগুলা পাইলে সেগুলোর অক্সাইডগুলো কি হবে? ক্ষারীয় হবে। তাহলে আমার তোমাদের প্রতি প্রশ্ন, বলো তো এই যে এটা অম্লীয় না ক্ষারীয়? বোরন হাইড্রোক্সাইড অম্লীয় না ক্ষারীয় বলো তো বাচ্চারা?
যা শিখালাম তার ভিত্তিতে বলো তো, বোরন হাইড্রোক্সাইড অম্লীয় হবে না ক্ষারীয় হবে? বলো, BOH3, BOH3 বোরন হাইড্রোক্সাইড অম্লীয় হবে না ক্ষারীয় হবে? আচ্ছা, যারা বলছো অম্লীয় বলো তো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড কি হবে, বা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড? যারা অম্লীয় বলতেছো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড কি হবে? যারা অম্লীয় বলতেছে তারা বলো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড কি হবে? AlOH3 অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড কি হবে? বুঝলাম না, ক্লাসে কি একজনও বলদ নাই? একটাও বলদ নাই, সব দিয়ে চালাক। কাহিনী কি বুঝলাম না কিছু। এত চালাক কেন? হোয়াই সো চালাক? বাচ্চারা এত চালাক কেন? একটাও বলদ পাইলাম না। আচ্ছা, এই যে বোরন, এটা হচ্ছে তোমার অধাতু। বোরন হচ্ছে অধাতু। তো অধাতুর অক্সাইড এবং হাইড্রোক্সাইড দুইটাই হচ্ছে আমাদের অম্লধর্মী, এবং এর নাম হচ্ছে, তুমি দেখলে অবাক হয়ে যাবা, H3BO3। এর নামই হচ্ছে বোরিক অ্যাসিড। এর নামই হচ্ছে বোরিক অ্যাসিড। তাই এটা ক্ষার হবে কিভাবে? আর এই যে অ্যালুমিনিয়াম, এটা হচ্ছে ধাতু, আর ধাতুর হাইড্রোক্সাইড আমরা জানি কি অম্ল, তাহলে এটা হচ্ছে বেইস। এটা হচ্ছে বেইস। ঠিক আছে, ক্লাসে একটাও বলদ পেলাম না রে, সব চালাক, সব চালাক। ওকে ওকে, ঠিক আছে। নিরপেক্ষ অক্সাইড মনে রাখবা, কোনো পানি নাই। নিরপেক্ষ অক্সাইড মনে রাখবা, কোনো পানি নাই। কো দিয়া হচ্ছে কার্বন মনোক্সাইড, নো এবং N2O, এই দুইটার নাম নিয়ে প্যাস লাগে না আমার স্টুডেন্ট বাদে। আমার স্টুডেন্টদের আমি বারবার পড়াইছি, তাই এরা বাদ। বাইরের স্টুডেন্ট নাম নিয়ে প্যাস লাগে না এমন স্টুডেন্ট কমই আছে। এই নাম নিয়ে একটু পড়াই, এই যারা পারো তারা পেঁচাল পারবা না, আমি শিখাইছি কিন্তু, হ্যাঁ আমি শিখাই। মানে ক্লাসে আগে কি হইতো, যখন পড়া ধরতাম ভুল করতো আমি মজা নিতাম, হে পারে না, কিচ্ছু পারে না বলত। এখন তো আর মজা নিতে পারি না, যাই বলি সব পায়রা ফেলে, যতই পেঁচায় দিই সব পায়রা ফেলে। আমার তো আর মজা নেওয়া হয় না, আমার আনন্দ উড়ে গেছে সব। আচ্ছা, তো আমি যেটা বলতেছিলাম, নাইট্রোজেনের 5টা অক্সাইড, নাইট্রোজেনের 5টা অক্সাইড, ঠিক আছে। এই 5টা অক্সাইডের মধ্যে 5টার হচ্ছে জারণ মান 5 রকমের, +1 +2 +3 +4 +5। আমরা প্রথম দুটি নিয়ে কথাবার্তা বলবো। নিরপেক্ষ অক্সাইড নিয়ে যেহেতু কথাবার্তা বলতেছি, আমরা হচ্ছে নিরপেক্ষ অক্সাইড দুইটা নিয়ে কথাবার্তা বলবো। একটা হচ্ছে N2O, আর একটা হচ্ছে NO। যেটা N2O এখানে জারণ মান +1, যেটা NO জারণ মান +2। কেমনে বুঝলাম ভাই? আপনি কেমনে মুখস্থ করছেন? না মুখস্থ করিনি। অক্সিজেন -2, তাই এখানে হচ্ছে +2, একটা একটা করে। এখানে অক্সিজেন -2, তাহলে দুইটা নাইট্রোজেন হচ্ছে +2। তো দুইটা নাইট্রোজেন যদি +2 হয়, একটা কত? একটা হচ্ছে +1। আর আমরা জানি যখন কম থাকে তার নাম হয় আস যৌগ, আর যেটি বেশি থাকে তার নাম হয় ইক যৌগ। যেমন Fe2+ হচ্ছে ফের আস, Fe3+ হচ্ছে ফের ইক। একটা হচ্ছে ফেরাস, একটা হচ্ছে ফেরিক। তো যদি কম থাকে +1 সেটা আস যৌগ, যদি বেশি থাকে তার নাম হচ্ছে ইক যৌগ। ঠিক আছে, তাহলে এর নাম হবে নাইট্রাস অক্সাইড। এর নাম হবে নাইট্রাস অক্সাইড, নাইট্রাস অক্সাইড। আর এই যে এর নাম হবে, এই যে এর নাম হবে নাইট্রিক অক্সাইড। এর নাম কি হবে? নাইট্রিক অক্সাইড। একটা নাম হবে নাইট্রাস অক্সাইড, আরেকটার নাম হবে নাইট্রিক অক্সাইড। একটা নাম হবে নাইট্রাস অক্সাইড, আরেকটার নাম হবে নাইট্রিক অক্সাইড। ঠিক আছে, ওকে ক্লিয়ার বাচ্চারা? ওকে, আচ্ছা কই ছিলাম? এখানে ছিলাম না তো। এই যে কোনো পানি নাই, এটা নাইট্রিক, এটা নাইট্রাস। অনেক সময় অপশনে ইংলিশে দেয়, তাই আমি এগুলো পড়াইলাম, নিলে আমি এগুলো জীবনে পড়াইতাম না যদি না আসতো। আমি মুখ দিয়ে যা বলি প্রত্যেকটা জিনিস দরকারি, নিলে কিন্তু পড়াইতাম না ভাই। এইভাবে অপশন দেয়, নাইট্রাস অক্সাইড, নাইট্রিক অক্সাইড। এই সংকেত তোমাকে লেখা দেয় না। কোনো পানি নাই যে পড়লা, সংকেত তোমাকে লিখবে না, ইংলিশ লেখা দেয়। উভধর্মী অক্সাইডগুলোর নাম মুখস্থ রাখতে হবে, অ্যালুমিনিয়ামের অক্সাইড, জিঙ্কের অক্সাইড, স্টেনাস অক্সাইড, লেড অক্সাইড। এরপরে হচ্ছে তোমার পার অক্সাইড। পার অক্সাইডের মধ্যে অক্সিজেনের জারণ মান হচ্ছে -1, এটা মুখস্থ রাখবা, তাইলেই পারবা। এই যে নাইট্রোজেন এবং অক্সিজেন, NO2O2, নাইট্রোজেন পার অক্সাইড, বেরিয়াম পার অক্সাইড। পলি অক্সাইড, এখানে অক্সিজেন বেশি থাকবে, পলি অক্সাইডের মধ্যে অক্সিজেন বেশি থাকবে, আর সাব অক্সাইড অক্সিজেন কম থাকবে, লেড বেশি। সুপার অক্সাইডটা এক্সট্রা করে মুখস্থ রাখবা। সুপার অক্সাইড অক্সিজেনের জারণ মান -1/2। সুপার অক্সাইডে অক্সিজেনের জারণ মান কত? -1/2। আমি কিনা মনে রাখতাম, সুপারম্যান কি করে? হাফ প্যান্ট পরে।
সুপারম্যান দেখবা প্যান্টের উপর হাফ প্যান্ট পরে, তাই না? আমরা তো প্যান্ট পরি, দেখবা প্যান্টের উপর একটা হাফ প্যান্ট পরতেছে, তাহলে সুপারম্যান কি করে? হাফ প্যান্ট পরে, হাফ প্যান্ট। তাহলে সুপার অক্সাইড হচ্ছে -1/2, অক্সিজেনের জার্মান কত? -1/2। এখন এখান থেকে তুমি জার্মান মানটা বের করো, KO2 অক্সিজেনের জার্মান মান, তাই না? পটাশিয়াম যদি হয় +1, অক্সিজেনের কত? X, তাহলে X + 1 = 0, 2x, দুইটা অক্সিজেন না, 2x, তাহলে 2x = -1, x = -1/2। বুঝছো কিনা কি করছি? অক্সিজেনের জার্মান বের করছি, ছোটবেলার অঙ্ক। এই হচ্ছে কথা। আর যুগ্ম বা মিক্সড অক্সাইড হচ্ছে অনেকগুলো মিক্স, যেমন ফেরাস অক্সাইড এবং ফেরিস অক্সাইড মিলে Fe3O4, একইভাবে MnO2 এগুলা। পারবো ইনশাআল্লাহ সবাই? সবাই পারবো। এরপর দেখো এই যে নিচের কোনটি অম্লধর্মী, এখন তো পারবা। কোন অক্সাইডটি অম্লধর্মী? ফ্লোরিন যেহেতু হচ্ছে অধাতু, এটা অম্লধর্মী। বাকি সবগুলো ধাতু। লিথিয়াম ধাতু গ্রুপ নাম্বার 1, ম্যাগনেসিয়াম গ্রুপ নাম্বার 2, সোডিয়াম গ্রুপ নাম্বার 1, সব ধাতু। নিচের কোনটি অসম্ভব, কোনটি সম্ভব না? আচ্ছা, এই ক্ষেত্রে দেখো আমাদের হচ্ছে এই যে সিগমা বন্ধন, মনে রাখবা সিগমা এবং পায়ের ক্ষেত্রে আমি জাস্ট এখন দুইটা পার্থক্য শিখাই, আরও শিখাবো ইনশাল্লাহ। জাস্ট এখন দুইটা পার্থক্য দেখাই। এই পাশে আমি হচ্ছে সিগমা লিখি, এই পাশে হচ্ছে পাই লিখি। এই যে সিগমা, সিগমা দিয়ে মনে রাখবা শতে হচ্ছে সবল, সিগমার শতে হচ্ছে এটা সবল, আর তাহলে পাই কি? দুর্বল। পাই হচ্ছে এটা দুর্বল বন্ধন। সিগমা শতে হচ্ছে সামনাসামনি হয়, সিগমার শতে কি? সামনাসামনি হয়। পাইয়ের পাতে হচ্ছে পাশাপাশি হয়, পাইয়ের পাতে হচ্ছে পাশাপাশি হয়, ঠিক আছে? সিগমার শতে হচ্ছে সব অরবিটালে হয়, সিগমার শতে হচ্ছে সব অরবিটালে হয়। সব বলতে কি? যত রকমের অরবিটাল আছে, S, P, D, F, শঙ্কর অরবিটাল, সবার মধ্যে সিগমা বন্ধন দেখা যায়। কিন্তু পাই বন্ধন শুধুমাত্র PDF এ দেখা যায়। পথে পাই বন্ধন, পথে PDF। এই PDF কিন্তু আবার পোর্টেবল ডকুমেন্ট ফাইল না, ঠিক আছে? এই PDF হচ্ছে অরবিটাল, এই PDF হচ্ছে অরবিটাল, মানে PDF অরবিটালে শুধুমাত্র পাই বন্ধন দেখা যায় এবং এগুলো পাশাপাশি হয়। কিভাবে হয় আমি দেখাই। মনে করো এটা হচ্ছে একটা পাই, এটা হচ্ছে একটা P, এটা একটা P, তখন এরকম পাশাপাশি হচ্ছে হবে। কিন্তু মনে করো একটা আছে S, একটা আছে P, কেমনে হবে? হয় না, এটা হবে না। কিন্তু মনে করো এই যে এটা হচ্ছে S, এটা হচ্ছে P, মুখোমুখি কি? সিগমা বন্ধন হবে, মুখোমুখি সিগমা বন্ধন হবে, সামনাসামনি, সামনাসামনি বা মুখোমুখি সিগমা বন্ধন হবে। বাট পাই হওয়ার জন্য পাশাপাশি হইতে হবে, পাই হওয়ার জন্য পাশাপাশি মাস্ট। এই জন্য এই PDF ছাড়া অন্যান্য অরবিটালে, PDF ছাড়া অন্যান্য অরবিটালে কি পাই বন্ধন হয় না। তাহলে কোন কোনটার মধ্যে হয় না? S এর মধ্যে হয় না এবং শঙ্কর অরবিটালে হয় না, S এ হয় না এবং শঙ্করে হয় না, S এবং শঙ্করে পাই বন্ধন হয় না। তো দেখি আমরা, এই যে দেখো SP হচ্ছে শঙ্কর অরবিটাল, SP3, SP2, SP, এগুলো তো শঙ্কর অরবিটাল, শঙ্করায়ন না। তাহলে এখানে কি পাই বন্ধন সম্ভব না। বাকিগুলো দেখো সিগমা বন্ধন যে কোনো কিছুর মধ্যে সম্ভব, সিগমা সব জায়গায় সম্ভব। এই যে PP একটু আগে একে দেখাইলাম, এটাও P, এটাও P, পাশাপাশি পাই বন্ধন সম্ভব। বাট এইটা সম্ভব না, কারণ এটা শঙ্কর অরবিটাল, ঠিক আছে? AX3, এটা তুমি চিন্তা করবা আমাদের যে একদম পরিচিত, সবাই জানো যে CH4, এখানে কোনো মুক্তজোর ইলেকট্রন নাই, কিন্তু NH3 অ্যামোনিয়া, এখানে এক জোড়া মুক্ত ইলেকট্রন আছে, এটা হচ্ছে সেই উদাহরণ। AX3 মানে কি? NH3, ঠিক আছে? যৌগের বন্ধন কোণ কত হয়, এই বন্ধন কোণগুলো পড়ানোর জন্য আমরা আজকে আমাদের লাস্ট যে স্লাইড, এরপরে স্লাইড নাই দেখতেছো, এই স্লাইডটা নিয়ে আসছি। এখান থেকে বন্ধন কোণগুলো পড়াবো এবং কিভাবে মনে রাখবা সেটা নিয়ে একটু কথাবার্তা বলবো, ঠিক আছে? তোমরা এই পর্যন্ত ক্লিয়ার কিনা জানো তো? যা যা পড়াইছি বুঝছো কিনা? যা যা পড়াইছি বুঝছো? সবাই একটু জানাও তো যা যা পড়াইছি বুঝছো কিনা। ওকে, তাহলে আমরা কত পর্যন্ত পড়লাম? আমরা হচ্ছে 30 পর্যন্ত আজকে সলভ করবো। আজকে হচ্ছে আমরা 30 পর্যন্ত রাখবো, 30 পর্যন্ত রাখবো। হ্যাঁ, 30 পর্যন্ত সবগুলো সলভ করা হয়েছে। মানে আমরা আজকে যে বেসিকগুলো শিখলাম, এই বেসিকগুলো দিয়ে সামনের ক্লাসে আরও 50টা প্রশ্ন সলভ করা যাবে। এগুলো আর ব্যাখ্যা করার প্রয়োজন পড়বে না, আমি শুধু মনে করাই দেবো এটা শিখছিলাম। তাই আজকে ক্লাসে একটু ডিউরেশনটা বেশি হলেও সামনের ক্লাসগুলোর ডিউরেশন কমে আসবে। আচ্ছা দেখো, ওই যে SP শঙ্করায়ন, SP3 শঙ্করায়ন, SP3 আছে আরও, SP3D, SP3D, SP3D2 এবং SP3D3। প্রশ্ন হচ্ছে ভাই এগুলো বের করবো কেমনে? সবচেয়ে সহজ নিয়ম হচ্ছে হাফ ইন্টু কেন্দ্রীয় পরমাণুর শেষ কক্ষপথের ইলেকট্রন। যেমন আমরা যদি এখানে বলি যে মনে করো হচ্ছে
কোনটা ধরবো? পানিরটা ধরি। পানি অক্সিজেন হচ্ছে কি, পানির অক্সিজেন হচ্ছে আমাদের এই শেষ কক্ষপথে 6টা। অনেকেই হচ্ছে প্যাচ খাবে যে পানির কক্ষপথে, পানি অক্সিজেনের শেষ কক্ষপথে কয়টা কেমনে বের করবো। দেখো অক্সিজেন কি, অক্সিজেন হচ্ছে 8, অক্সিজেন হচ্ছে 8। তাহলে 8-এর জন্য হচ্ছে 2,6। প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে 6টা ইলেকট্রন, তো শেষ কক্ষপথে 6টা ইলেকট্রন। হাইড্রোজেন আছে কয়টা? হাইড্রোজেন আছে হচ্ছে আমাদের 2টা। একযোজি পরমাণুটা যোগ করতে হয়, তাহলে অক্সিজেনের শেষ কক্ষপথে 6টা আর হাইড্রোজেন আছে 2টা, তাহলে 1/2 × 6 + 2 কত হইল? 1/2 × 8 মানে 4। 4টা মানে কি, একটা S 3টা P, sp3। একটা S 3টা P, sp3। ঠিক আছে, এই যে sp3। একই কথা অ্যামোনিয়ার ক্ষেত্রে আমরা আসি। অ্যামোনিয়ার ক্ষেত্রে আসি, আমি প্রত্যেকটা এমনি দেখাই দিই উদাহরণ। 1/2 × নাইট্রোজেন, অ্যামোনিয়া মানে কি নাইট্রোজেন, নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা 7, তার মানে 2,5। পারমাণবিক সংখ্যা 7 মানে কি, প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 5টা, তাহলে এই যে 5টা 5 প্লাস একযোজি আছে 3টা, মোট হচ্ছে কত? 8 ভাগ করলে 4, 4 মানে sp3, 4 মানে sp3। একই কথা মিথেনের ক্ষেত্রে যদি আসি, মিথেন CH4 1/2 × কার্বনের শেষ কক্ষপথে 4টা, কেন বের করলাম? কার্বনের হচ্ছে 6 মানে 2,4। কার্বনের ইলেকট্রন 6টা, তাহলে 2,4। এই যে শেষ কক্ষপথে 4টা প্লাস হাইড্রোজেন আছে 4টা, তাহলে মোট হচ্ছে 8 ভাগ করলে 4, এই 4 হচ্ছে একটা S 3টা P। তাহলে যে কটা দেখাইছি ক্লিয়ার। একটু কঠিনের দিকে যাই, মনে করো হচ্ছে আমি বললাম কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইডের কথায় আসলাম। তো কার্বন ডাইঅক্সাইডের মধ্যে 1/2 × কার্বনের শেষ কক্ষপথে 4টা দেখে আসলাম একটু আগে। অক্সিজেনের জন্য আমি 2 যোগ করতে পারবো না, কেন? অক্সিজেন একযোজি না, অক্সিজেন হচ্ছে দ্বিযোজি। আমি শুধুমাত্র 2 তার সাথে 3 তার সাথে যোগ করতে পারবো, যে হচ্ছে একযোজি। একযোজি মানে কি, যোজনী 1। অক্সিজেনের যোজনী 2 আমরা জানি, তাই এখানে 0 হবে। তাহলে 1/2 × 4 মানে 2, 2 এর জন্য sp, 2 এর জন্য কি sp, এই যে কার্বন ডাইঅক্সাইড sp। ঠিক আছে, সালফার ডাইঅক্সাইড এবং সালফার ট্রাইঅক্সাইডের কথায় আসি। সালফার ডাইঅক্সাইড এবং সালফার ট্রাইঅক্সাইড, মনে করো সালফার ডাইঅক্সাইডের কথাই বললাম। 1/2 × সালফারের শেষ কক্ষপথে 6টা প্লাস এই যে অক্সিজেন দ্বিযোজি, তাই কোনো যোগ করতে পারবো না। 1/2 × 6 মানে 3 মানে কি একটা S 2টা P, এই যে একটা S 2টা P, sp2। কথা কি বুঝতে পারতেছি কিনা? এই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উদাহরণে আসি, অ্যালুমিনিয়াম ক্লোরাইডে আসি, AlCl3 1/2 × অ্যালুমিনিয়ামের শেষ কক্ষপথে 3টা, কেমনে বুঝলাম? অ্যালুমিনিয়াম 13, অ্যালুমিনিয়াম কত? 13, অ্যালুমিনিয়াম হচ্ছে 13 মানে হচ্ছে 2,8,3, শেষ কক্ষপথে 3টা, 2,8,3 শেষ কক্ষপথে 3টা। তাহলে এই যে 3 প্লাস হচ্ছে 3টা ক্লোরিন একযোজি 3, তাহলে 3 × 3, 3 + 3 মানে কত? 6, ভাগ করলে 3 হবে। 3 মানে কি একটা S 2টা P। ক্লিয়ার? এগুলো পারবা। এইটার মধ্যে আসি, HCHO ফর্মালডিহাইড, যেটা এটা দেখার পরে ম্যাক্সিমাম স্টুডেন্ট প্যাচ খায়। HCHO কেমনে করব? প্রথমে তুমি তাকে সহজভাবে লেখো। HCHO কে লেখা যায় CH2O, লেখা যায় CH2O, লেখা যায় একটা কার্বন 2টা হাইড্রোজেন একটা অক্সিজেন। এখানে দেখো 1/2 × কার্বনের শেষ কক্ষপথে 4টা প্লাস একযোজি হাইড্রোজেন 2টা প্লাস অক্সিজেন দ্বিযোজি, তাই 0। 1/2 × 6 মানে 3 মানে sp2, 3 মানে sp2। এইটা এত কাহিনী না করেও বের করা যায়, কিভাবে বের করা যায়? আমরা জানি একক বন্ধন যাদের থাকে তারা sp3, দ্বিবন্ধন যাদের থাকে তারা sp2, ত্রিবন্ধন যাদের থাকে তারা sp। এটা আমরা সবাই জানি। তো চলো আমরা একটু এই যে HCHO, এটা স্ট্রাকচারটা আঁকি। HCHO কার্বনিল মূলক, কার্বনিল মূলকের মধ্যে কি আছে? কার্বনিল মূলকের মধ্যে দ্বিবন্ধন আছে, দ্বিবন্ধন থাকলে সেটা কি sp2 সংকরায়ন। কথা কি বুঝতে পারতেছি কিনা? এক বন্ধন থাকলে sp3, দ্বিবন্ধন থাকলে sp2, ত্রিবন্ধন থাকলে sp। যেহেতু কার্বনিল মূলকে দ্বিবন্ধন আছে তাই হচ্ছে sp2 সংকরায়ন। তোমার ওই এত কাহিনী না করেও বের করা যায়। ঠিক আছে, কেরে কই গেলাম? ওকে, তাহলে আমরা আরেকটা দেখি। এখানে আসি, PCl5 দেখি। ঠিক আছে, PCl5 দেখি, চলো। PCl5 1/2 × ফসফরাসের শেষ কক্ষপথে 5টা, কেমনে বুঝলেন ভাই? ফসফরাস হচ্ছে 15,
ফসফরাস 15 মানে কি 2,8,5 শেষ কক্ষপথে 5টা প্লাস ক্লোরিন আছে 5টা, তাহলে হাফ ইন্টু 10 5 5 মানে কি একটা এস 3টা পি একটা ডি, একটা এস 3টা পি একটা ডি, একটা এস 3টা পি একটা ডি, PCl5। SF6টা দেখি, SF6 হাফ ইন্টু সালফারের শেষ কক্ষপথে 6টা, কেমনে বুঝলেন? সালফারের 16 মানে 2,8,6 শেষ কক্ষপথে 6টা, তাহলে 6 প্লাস ফ্লোরিন এক্সোজি আছে 6টা, তাহলে এই যে 6 এর জন্য কি sp3d2, sp3d2, এই যে দেখো sp3d2, ঠিক আছে sp3d2। IF7 এটা দেখি লাস্ট আমাদের এখানে IF7 আয়োডিন আমরা জানি গ্রুপ নাম্বার 17, আয়োডিন হচ্ছে গ্রুপ নাম্বার 17, গ্রুপ নাম্বার 17 মানে কি শেষ কক্ষপথে 7টা প্লাস ফ্লোরিন আছে 7টা, তাহলে হচ্ছে আমাদের এখানে। আচ্ছা এই ধরনের যৌগকে কি বলে দেখি তো, কেউ বলতে পারো কিনা? মানে হ্যালোজেন দুইটা পাশাপাশি যৌগ তৈরি করছে, এই ধরনের যৌগের স্পেশাল একটা নাম আছে, দেখি কেউ বলতে পারে কিনা? তাহলে 7 জন্য কি sp3d3, দেখো তো বুঝতে পারতেছি কিনা? ঠিক আছে, এই ধরনের যৌগটা স্পেশাল নাম আছে, নাম হচ্ছে, দেখি কে বলতে পারে? এই ধরনের যৌগ একটা স্পেশাল নাম আছে যে হ্যালোজেনের সাথে হ্যালোজেন যুক্ত, হ্যালোজেনের সাথে হ্যালোজেন যুক্ত, আন্তঃ হ্যালোজেন যৌগ। ভেরি গুড, কে বলছে? নাম কি? আন্তঃ হ্যালোজেন যৌগ। হ্যালোজেন বানান কি? হ্যালোজেন যৌগ। ভেরি গুড। এর সাথে সাথে কয়টা জিনিস পড়ে রাখবা, আন্তঃ অবস্থান্তর মৌলগুলো কয়টা, অবস্থান্তর মৌলগুলা পরিচয় দেখতে হবে, আর হচ্ছে তোমার সামঞ্জস্য অসামঞ্জস্য যে বিক্রিয়া ওই উদাহরণগুলো লাগবে। সামঞ্জস্য বিক্রিয়া জিজ্ঞেস করে, নিচে কোনটি সামঞ্জস্য বিক্রিয়া, নিচে কোনটি অসামঞ্জস্য বিক্রিয়া, এগুলো কিন্তু পরিমাণগত রসায়ন থেকে আসে। বিরঞ্জক বিক্রিয়া কোনটা, পরিমাণগত রসায়নে এই প্রশ্নগুলো আসে, যেখানে ক্লোরিন থাকবে সেগুলো বিরঞ্জক বিক্রিয়া। ঠিক আছে, ওকে। এখন একটু আমরা আকার আকৃতির মধ্যে আসি, একদম ইজি, লাস্টের থেকে আসতেছি। টেকনিক দেই, সবাই খেয়াল করো। IF7 এখানে 7 কথাটা আছে, 7কে 2 ভাগে ভাগ করো, 5 এবং 2, 7কে 2 ভাগে ভাগ করো, 5 এবং 2, 5 দিয়া পঞ্চভুজীয়, 2 দিয়া দ্বিপিরামিড। ক্লিয়ার? এই যে PCl5, 5কে 2 ভাগে ভাগ করো, 3 এবং 2, মানে 5কে 2 ভাগে ভাগ করছি, 3 এবং 2, 3 দিয়া ত্রিকোণাকার, 2 দিয়া দ্বিপিরামিড। তাহলে এইটা ক্লিয়ার, এটা ক্লিয়ার। দেখো আমার টেকনিকটা সবাই একটু খেয়াল করো, আমার টেকনিকটা খেয়াল করো। IF7 7কে আমি 2 ভাগে ভাগ করছি, 5 এবং 2, 5 দিয়া পঞ্চভুজ, 2 দিয়া দ্বিপিরামিড। আবার এই 5কে আবার 2 ভাগে ভাগ করছি, PCl5 এর 5কে 2 ভাগে ভাগ করছি। 5 কেন বুঝছো তো, sp3d 5 না, sp3d 7 না, এই জন্য 5কে 2 ভাগে ভাগ করছি, 3 আর 2 ত্রিকোণাকার দ্বিপিরামিড। এই যে sp2d যেটা, এটা sp2d, হ্যাঁ এটা হচ্ছে sp2d, 4টা। এটা হচ্ছে এই যে 4 থাকলে, যখন সন্নিবেশ সংখ্যা 4 থাকে তখন এটা sp2d হয়। এর সমতুল্য বর্গাকার, এরকম বর্গাকার গঠন হয়, 4টা 4 কোণায় হয়। এই যে দেখতেছো যে কপারটা মাঝখানে থাকে এবং অ্যামোনিয়া 4টা 4 দিকে থাকে, অ্যামিন 4টা 4 দিকে থাকে, এটা হচ্ছে বর্গাকার হয়, তাই একদম ইজি। পানির আকৃতি উল্টা ভি আকৃতি সবাই জানো। আর এই যে যেগুলো হচ্ছে নর্মাল sp3, এগুলো চতুষ্তলকীয়, এটা সবার মুখস্থ হওয়ার কথা। sp তো সরলরৈখিক হবেই, কার্বন মাঝখানে, 2 পাশে অক্সিজেন, তাহলে এটা কি? এটা হচ্ছে আমাদের sp, সরলরৈখিক, সরলরেখা। আর sp2 কি? সমতলীয় ত্রিভুজাকার, ত্রিভুজাকার 3টাই, যে যখন 3 হয় তখনই তো sp2 হয়, তাহলে একটা s 2টা p, এরকম ত্রিভুজাকার। ঠিক আছে, একটাই বাকি আছে অষ্টতলকীয়, এই 6 এর সাথে 2 যোগ করবা, 6 প্লাস 2 8, অষ্টতলকীয়। 6 প্লাস 2 হচ্ছে 8, 8 দিয়ে অষ্টতলকীয়। নেক্সট হচ্ছে আমাদের কোণগুলা, তো কোণগুলো মুখস্থ রাখতে হবে। প্রথমগুলো ইজি, সরল রেখা মানে কি? এই মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি, এখানে সমস্যা নেই, সরল রেখা। ত্রিভুজের মধ্যে 120 ডিগ্রি, যেটা হচ্ছে নর্মাল sp3, কোনো মুক্তজোর তো কিছু নাই, 109.5। আর প্রত্যেকটা মুক্তজোর বাড়ার সাথে সাথে 2.5 ডিগ্রি করে কমবে। এখানে 1 জোড়া, তাই -2.5 ডিগ্রি, 160 ডিগ্রি। পানির মধ্যে 2 জোড়া, তাই আরও মাইনাস হবে 2.5 ডিগ্রি, তাহলে কত? 104.5 ডিগ্রি। প্রত্যেকটা মুক্তজোর বাড়ার জন্য 2.5 ডিগ্রি করে মাইনাস হবে, প্রত্যেকটা মুক্তজোর বাড়ার জন্য 2.5 ডিগ্রি করে মাইনাস হবে। আচ্ছা, এরপর হচ্ছে যেহেতু বর্গাকার, বর্গাকার মানে বুঝো, বর্গ মানে কি? এটা যদি বর্গ হয় 90 ডিগ্রি 90 ডিগ্রি 90 ডিগ্রি 90 ডিগ্রি, সব 90 ডিগ্রি, বুঝছো কিনা? আর ত্রিকোণাকার দ্বিপিরামিড মনে আছে কিনা? একটুকে দেখলাম, ত্রিকোণাকার মানে ত্রিভুজ মানে কত?
ত্রিভুজাকার মানে কত? 120। এই যে যেহেতু নামের মধ্যে আছে ত্রিকোণাকার তাই 120, যেহেতু নামের মধ্যে আছে ত্রিকোণাকার তাই 120, আর 90 সবগুলোর মধ্যে কমন। মানে বড় বড় যে যৌগগুলা PCl5, SF6, IF7 প্রত্যেকটার মধ্যে 90 কমন। 90 90 90, বুঝছো কিনা? বুঝছো কিনা? আর যেহেতু নামের মধ্যে আছে ত্রিকোণাকার তাই 120 ডিগ্রি। আর পঞ্চভুজীয় কি? 360 কে 5 ভাগে ভাগ করবা। 360 কে 5 ভাগে ভাগ করো, 360 ভাগ 5 দেখবা 72 ডিগ্রি আসে। 72 ডিগ্রি। এই যে পঞ্চভুজীয় দেখো 72 ডিগ্রি। আর যে অষ্টতলকীয় এটা হচ্ছে 90 ডিগ্রি, বর্গাকারের মতো। একটা বর্গ একটা বর্গ, মধ্যবর্তী কত? 90 ডিগ্রি। দেখো তো বুঝাতে পারলাম কিনা? তো আমাদের পড়াশোনা এই পর্যন্ত। আমরা অনুশীলনীর বাইরে অনেক কিছু পড়াইছি। আমার আজকে মূলত প্ল্যান অনুশীলনী পড়ানো ছিল না। আমার আজকে প্ল্যান ছিল যে আমি তোমাকে অধ্যায়টার বেসিক ডেভেলপ করব। আমার আজকে ক্লাসের প্ল্যান ছিল আমি অধ্যায় তোমাকে বেসিক ডেভেলপ করব এবং নেক্সট দৌড়াবো, শুধু দৌড়াবো। কেমনে দৌড়াবো আমি একটু দেখাই, তোমরা দেখে খুশি হবা। SP সংকরায়ন পড়াইতে হবে না। তারপর হচ্ছে তোমার এই যে এই যৌগে কোন ধরনের সংকরায়ন, যেহেতু দেওয়া আছে সন্নিবেশ সংখ্যা 4, পড়াইতে হবে না। তারপর হচ্ছে তোমার BCl3 এর বন্ধন কোণ কত, পড়াইতে হবে না। কোনটি পোলারাইজড, পড়াইতে হবে না। তারপর হচ্ছে তোমার সবাদি সমজীব বৈশিষ্ট্য, পড়াইতে হবে না। তারপর হচ্ছে তোমার ইলেকট্রন আসক্তি, P ব্লক মৌল, তড়িৎচুম্বকতা, এগুলো কিন্তু বেশিরভাগ জিনিস আমার পড়াইতে হবে না, রাইট? তো আমি একটু দেখাই, আর 1 মিনিটও দেখাই, দেখলে খুশি হবা যে কত কিছু পড়া হয়ে গেছে। কোন সংকরায়নের ক্ষেত্রে কোনটি ভিন্ন, মানে কোনটা আরটা থেকে ভিন্ন, বন্ধন কোনটা সবচেয়ে কম, সব আমি আজকে তোমাদের পড়াই ফেলছি। কোনটি সুপার অক্সাইড, তারপর হচ্ছে তোমার কোনটি হচ্ছে কি S ব্লক মৌল, আয়নীকরণ বিভব কোনটির বেশি, দেখো আমি sp3 সংকরিত কোনটা, F ব্লক মৌল কোনটা, উভধর্মী অক্সাইড কোনটা। মানে আলটিমেটলি আমি তোমাকে অনেক কিছু পড়াই ফেলছি কিন্তু তুমি আসলে বুঝো নাই। ঠিক আছে, আমি আসলে তোমাকে অনেক কিছু পড়াই ফেলছি কিন্তু তুমি আসলে বুঝো নাই, রাইট? ওকে, তো যদি ক্লাস ভালো লাগে কোর্সে ভর্তি হইতে পারো। এখানে তো সব হিজিবিজি, এটা সুন্দর একটা স্লাইডে নিয়ে যাই। কে রে, সুন্দর স্লাইড কই? এই যে আমাদের হচ্ছে অনুশীলনী বস কোর্সে ভর্তি চলছে, 999 টাকা ফি। চাইলে ভর্তি হতে পারো, ইচ্ছা যদি চাও যে ভালো গাইডলাইন পাও, তোমার ইচ্ছা। ঠিক আছে, সেকেন্ড টাইম আমাদের গাইডলাইন নিয়ে আসতেছি। সেকেন্ড টাইম ফার্স্ট টাইম উভয় থাকবা ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।